আচ্ছা, ওয়েল ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটাতে আমরা হচ্ছে রিডিং মডিউলের উপরে খুব সহজ করে একটা ক্লাস করব, খুব বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে একটা ক্লাস করব। আচ্ছা, ক্লাসটা আমরা এক্স্যাক্টলি কোন প্যাসেজের কোন বইয়ের কোন প্যাসেজ থেকে করব সেটা যদি ক্লিয়ার করে দিই। আমরা হচ্ছে কেমব্রিজের বুক 16 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 তে এই মুহূর্তে আছি। তো এখানে আর কি একটা রিডিং প্যাসেজ আছে। এই রিডিং প্যাসেজটা হচ্ছে হাউ টু মেক ওয়াইজ ডিসিশনস, কিভাবে আর কি জ্ঞানী গুণীদের মতো করে আর কি ডিসিশন নিতে হয়, এই রিলেটেড একটা প্যাসেজ আছে। এন্ড গাইজ, আপনারা যারা যারা হয়তো আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলো নিয়ে কনফিউজড ফিল করেন, অলওয়েজ রিমেম্বার যে আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলা এরকম হয় যে এখানে একটা টাইটেল থাকে, তারপরে কিছু প্যাসেজেস থাকে একটা, এন্ড এটার উপরে কিছু কোশ্চেন থাকে। এন্ড এই কোশ্চেন গুলো খুব চমৎকার কিছু কোশ্চেন, যেগুলো হচ্ছে আমরা আজকে সলভ করব। হ্যাঁ, তো এই প্যাসেজটা আমরা যে কারণে প্রাইমারিলি সিলেক্ট করছি সেটা হচ্ছে এখানে যে কোশ্চেন গুলো সলভ করার সুযোগ পাবো সেগুলোর জন্য। এখানে দেখেন, আমরা যদি এই প্যাসেজটাকে একটু সবাই ক্লোজলি দেখি, এই প্যাসেজে পার্ট হিসেবে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেনটা সলভ করার সুযোগ পাবেন। এই প্যাসেজের পার্ট হিসেবে আপনারা সামারি কমপ্লিশনটা সলভ করার সুযোগ পাবেন, এবং এই প্যাসেজের পার্ট হিসেবে আপনারা ট্রু ফলস নট গিভেন কোশ্চেনটাও সলভ করার কেমন? আচ্ছা, কথা হচ্ছে ভাই, এই তিনটা কোশ্চেন কেন এতটা ইম্পর্টেন্ট, এগুলা কেন এতটা সিগনিফিকেন্ট? ওয়েল, মাল্টিপল চয়েস কোশ্চেন, সামারি কমপ্লিশন আর ট্রু ফলস নট গিভেন, এই তিনটা কোশ্চেন কিন্তু এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আইএলটিএস এর রিডিং এক্সামের জন্য। প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট গাইস? এটার পিছনে প্রাইমারি কারণ হচ্ছে এই তিনটা কোশ্চেনের তিনটাই অতিরিক্ত কমন। মানে ইটস হাইলি 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 লাইকলি যে আপনারা যখন আইএলটিএস এর আপনাদের এক্সামে বসবেন, অরিজিনাল এক্সামটাতে বসবেন মাই ডিয়ার স্টুডেন্ট, সেদিন আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন, সেদিন আপনারা সামারি কমপ্লিশন বা যে কোনো একটা টাইপের শূন্যস্থান পূরণ আর ট্রু ফলস নট গিভেনটা ফেস করবেনই করবেন। ইটস হাইলি লাইকলি এই কোশ্চেন গুলো প্রায় সব এক্সামের প্রশ্নে আসে। তো এটা এতটাই কমন, এতটাই এই জন্য আর কি এতটাই ইম্পর্টেন্ট যে এটা যদি আসে তাহলে এগুলো আমাদের হ্যান্ডেল করা উচিত। কেমন? তো আপনারা বিগিনার হিসেবে এইসব কোশ্চেন গুলো কোয়াইট ইজিলি হ্যান্ডেল করতে পারবেন ডিয়ার স্টুডেন্ট। আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। তো কথা হচ্ছে, যেটা আমি একটু বলছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, যে দেখেন, আপনি যখন ডিয়ার স্টুডেন্ট একটা রিডিং প্যাসেজ কে পড়বেন, হয়তো প্র্যাকটিস করবেন, সলভ করবেন, এখানে খুব ইম্পর্টেন্ট দুইটা পার্ট আছে। এই দুটো বিষয় আর কি আপনাকে খেয়াল রাখতে হবে। কেমন? তো এই দুটো ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আমাকে প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। আমি যদি প্যাসেজটাকে ঠিকঠাক ভাবে না বুঝতে পারি, তাহলে যত স্ট্র্যাটেজি আছে, যত টেকনিক আছে, যা কিছু আছে না কেন, হ্যাঁ, যত ফর্মুলা আছে, কোনো কিছুই কোনো কাজ করবে না, কারণ আমি প্যাসেজ না বুঝতে পারলে সবকিছুই আমার জন্য অসম্ভব। আবার এটা হচ্ছে, সো আমাদের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে প্যাসেজটাকে সঠিকভাবে বোঝার ক্যাপাসিটিটা রাখা। তার পাশাপাশি এট দ্য সেম টাইম আমরা হচ্ছে কোশ্চেন গুলাকেও সলভ করতে চাই। কেমন? তো এন এনি কেস, চলেন গাইজ, আমি একটু আপনাদেরকে প্রথম প্যাসেজটা পড়ে শোনাই, প্রথম প্যারাগ্রাফটা পড়ে শোনাই, দেখি এখানে কি লেখা। দেখেন স্টুডেন্টস, এখানে যেটা বলা হয়েছে, এখানে বলতেছে অ্যাক্রস কালচারস wisdom has been considered one of the most revered human qualities. অ্যাক্রস কালচারস মানে হচ্ছে বিভিন্ন কালচারে, বিভিন্ন সংস্কৃতিতে উইজডম যে জিনিসটা, উইজডম জিনিসটাকে সবসময় মানুষের সবচেয়ে সম্মানিত গুণগুলোর মধ্যে একটা হিসেবে বিবেচনা করা হয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড কোয়ালিটিস। হ্যাঁ, মোস্ট রিভিয়ার্ড কোয়ালিটি মানে হচ্ছে সবচেয়ে সম্মানিত গুণ যেগুলো আছে সেগুলোর মধ্যে এটা একটা। আচ্ছা, তারপর কি বলছে? Although the truly wise may seem few and far between, যদিও সত্যিকারের জ্ঞানী মানুষ কিন্তু হচ্ছে খুব কমই মনে হতে পারে। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে খুব কম মনে হতে পারে। কেমন? আপনাদের জন্য কিন্তু এই ভোকাবুলারি গুলা, দেখেন আমি মিনিং গুলো এখানে দিয়ে রাখছি। ফিউ অ্যান্ড ফার বিটুইন এটা হচ্ছে একটা ফ্রেজ আর কি। এই ফ্রেজটার মানে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই বিরল। কেমন? এই জিনিসটাকে খুবই বিরল বলা হয়, থেকে আমি ফিউ অ্যান্ড ফার বিটুইন বলি। কেমন গাইস? সবাই একটা নতুন শব্দ শিখে রাখি। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে খুবই বিরল, খুব কম পাওয়া যায় এরকম। আর আমরা একটু আগে যে ভোকাবুলারিটা নিয়ে আসছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা ছিল হচ্ছে অ্যাক্রস কালচারস। কেমন? অ্যাক্রস কালচারস মানে কি? অ্যাক্রস কালচারস মানে হচ্ছে যে বিভিন্ন সংস্কৃতিতে
আর আরেকটা শব্দ যেটা আমাদের শেখা উচিত এখানে সেটা হচ্ছে রিভিয়ার্ড। রিভিয়ার্ড মানে হচ্ছে সম্মানিত, রিভিয়ার্ড মানে হচ্ছে শ্রদ্ধেয়। কেমন? তো তাহলে আমরা যদি আমাদের প্রথম সেন্টেন্সটা পড়ি সবাই, এখানে অনেকগুলো ওয়ার্ড শেখার আছে, তাই না? অ্যাক্রস কালচারস, তার মানে হচ্ছে বিভিন্ন সংস্কৃতিতে উইজডম হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিস। উইজডম জিনিসটা, জ্ঞান যে জিনিসটা, প্রজ্ঞা বলে আর কি বাংলায়। প্রজ্ঞা শব্দটা আমি মোটামুটি জানি, আপনারা উইজডম চিনেন, প্রজ্ঞা অনেকেই চিনেন না। কেমন গাইজ? মাঝে মাঝে কিছু বাংলা ওয়ার্ড হচ্ছে ইংরেজির চেয়েও বেশি আনকমন, অ্যাটলিস্ট আমার কাছে এরকম মাঝে মাঝে ফিল হয়। এন্ড আম শিওর আপনাদেরও ফিল হয়, কারণ আম শিওর এই প্রজ্ঞা শব্দটা এখানে তেমন কেউই পারেন না। ওকে গাইজ, গাইজ এরকম কারা কারা ছিলেন যে ভাইয়া আমি উইজডম শব্দটার বাংলা জানি, মানে জ্ঞান শব্দটা জানি, কিন্তু প্রজ্ঞা শব্দটা জানি না? তারা একটা হ্যান্ড রেজ করেন তো, যে ভাই এই শব্দটা কিন্তু জানতাম না। Okay. So এখন আপনি আমাদেরকে হয়তো ভাবতেছেন যে ভাই আপনি তো আমাদেরকে ডাবল বিপদে ফেলেন, একে তো ইংরেজি কঠিন শব্দ, তারপরে বাংলা কঠিন শব্দ। যাই হোক, উইজডম মানে কি? উইজডম মানে হচ্ছে যে এটা হচ্ছে বেসিকলি জ্ঞান আর কি। কেমন? আচ্ছা, মোহাম্মদ হক সাহেব অবশ্য জানতেন। ওকে, নাইস। সো ইন এনি কেস গাইস, চলেন কন্টিনিউ করি। হ্যাঁ, ইটস রিয়েলি নাইস টু সি যে আপনি জানতেন ডিসিশন। যাই হোক, সো যেটা বলছিলাম যে এখানে বলতেছে যে উইজডম যে জিনিসটা, এটা হচ্ছে মোস্ট রিভিয়ার, সবচেয়ে প্রশংসের, ওকে, প্রশংসার একটা কোয়ালিটি। কেমন? শ্রদ্ধেয় একটা কোয়ালিটি। দেবনাথ সাহেবও জানতেন বাই দ্য ওয়ে। আরে আল্লাহ, আপনারা তো আসলে অনেকেই জানতেন। আচ্ছা, অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফার অ্যান্ড ফিউ, ফিউ অ্যান্ড ফার বিটুইন। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে জিনিসটা খুব বিরল, সেই জিনিসটাকে আমরা ফিউ অ্যান্ড ফার বিটুইন বলি। হ্যাঁ, বাট তারপরে বলছে এম্পেরিক্যাল রিসার্চ, ওকে, এম্পেরিক্যাল রিসার্চ examining wisdom suggests that it isn't an exceptional trait possessed by a handful of bearded philosophers after all. এই কথাটার মানে যদি আমরা একটু দেখি রে স্টুডেন্টস, এটার মানে হচ্ছে, বলতেছে এম্পেরিক্যাল রিসার্চ এক্সামিনিং উইজডম, মানে হচ্ছে জ্ঞান নিয়ে, প্রজ্ঞা নিয়ে। এম্পেরিক্যাল রিসার্চ যেটা বলে, এম্পেরিক্যাল রিসার্চ মানে কি? তথ্যভিত্তিক গবেষণা। হ্যাঁ, তথ্যভিত্তিক গবেষণা জিনিসটা আছে, এটাকে আর কি ইংরেজিতে বলা হয় হচ্ছে এম্পেরিক্যাল রিসার্চ। কেমন? তো বলতেছে এম্পেরিক্যাল রিসার্চ মানে তথ্যভিত্তিক গবেষণা যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে it isn't an exceptional trait possessed by a handful of bearded philosophers, মানে হচ্ছে এটা আসলে এমন কোনো অতি বিরল প্রকৃতির কোনো কোয়ালিটি বা গুণ না, যেটা হচ্ছে কিছু দাড়িওয়ালা দার্শনিকের মধ্যেই আর কি পাওয়া যায়। কেমন? কি বলতেছে যে এম্পেরিক্যাল রিসার্চ থেকে জানা গেছে, দেখা যায় যে এটা আসলে এমন কোনো এক্সেপশনাল, অস্বাভাবিক কোনো বিশেষ গুণ না, যেটা হচ্ছে শুধু দাড়িওয়ালা কিছু দার্শনিক বা ফিলোসফারদের মধ্যে আর কি পাওয়া যায়। কেমন? এরকম না, খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে যে পাওয়া যায় এমন না। রাদার, ইনফ্যাক্ট বলতেছে, ইনফ্যাক্ট the latest study suggests that most of us have the ability to make wise decisions given the right context. তো বলতেছে যে কিন্তু আসলে বাস্তবে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সাম্প্রতিক গবেষণায় যেটা দেখা যায় সেটা হচ্ছে সঠিক পরিস্থিতি যদি থাকে, রাইট কনটেক্সট মানে সঠিক পরিস্থিতি যদি থাকে, আমাদের সবার মধ্যেই হচ্ছে গিয়ে ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। কেমন? এই কথাটা তারা এই প্যাসেজটাতে বলছে। তো আমরা যদি তাহলে সবাই মিলে এই প্যাসেজের মিনিংটা একটু আন্ডারস্ট্যান্ড করি, প্যাসেজে তাহলে ওভারঅল কি বলছে? এখানে বলতেছে যে বিভিন্ন সংস্কৃতিতে উইজডম যে জিনিসটা, এই জিনিসটা খুব শ্রদ্ধেয়, সবচেয়ে শ্রদ্ধেয় একটা হিউম্যান কোয়ালিটি, সবচেয়ে প্রশংসিত একটা হিউম্যান কোয়ালিটি। তো বলতেছে যে যদিও মনে হতে পারে যে ইট ইজ ট্রুলি, বলতেছে অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, যদিও মনে হতে পারে যে এটা আসলে খুব রেয়ার একটা কোয়ালিটি, তারপরেও বলতেছে প্রেইজ ওয়ার্দি। হ্যাঁ, প্রেইজ ওয়ার্দি। Empirical research examining wisdom suggests that it isn't an exceptional quality trait possessed by a handful of bearded philosophers. মানে বোঝা যাচ্ছে যে এটা থেকে আসলে তথ্যভিত্তিক গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু কোনো খুব বিরল প্রকৃতির কোনো গুণাবলী না, যেটা কিছু দাড়িওয়ালা লোকের মধ্যেই পাওয়া যায়। ইনফ্যাক্ট দ্য লেটেস্ট স্টাডি সাজেস্ট দ্যাট মোস্ট অফ আস হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশনস গিভেন দ্য রাইট কনটেক্সট। রাইট কনটেক্সট মানে হচ্ছে গিয়ে যে সঠিক পরিস্থিতি যদি থাকে, তাহলে সাম্প্রতিক গবেষণা থেকে দেখা যাচ্ছে আমাদের প্রায় সবার মধ্যেই ওয়াইজ ডিসিশন নেয়ার মতো, ওয়াইজ সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের সবার মধ্যে আছে। এটাই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আর কি। কেমন?
অলরাইট গাইস, সো সবাই একটু হ্যান্ড রেজ করি তো, কারা কারা বুঝতে পারছে যে ভাই এই প্যাসেজের যে বাংলা মিনিংটা, এখানকার ভোকাবুলারি, এখানকার সেন্টেন্স স্ট্রাকচার যা যা আছে, এই যে দেখেন সেন্টেন্স স্ট্রাকচার গুলো বা ভোকাবুলারি গুলো এখানে দিয়ে রাখছি, মিনিং তো আমরা দিয়েই রাখছি। কারা কারা বুঝতে পারছি তারা একটু হ্যান্ড রেজ করে তো, যে বুঝতে পারবে। আচ্ছা, নাইস। সবাই একটু নিজেদের জন্য একটা তালে দিই, এটা কিন্তু অনেক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে লেখা একটা প্যাসেজ। আপনারা যদি এখনই বুঝতে পারেন তাহলে এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, কেমন? আচ্ছা, ওয়েল। এন্ড আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি শেখার আছে। যেমন আমরা যেটা বললাম, অ্যাক্রস কালচার, রিভিয়ার্ড, ফিউ অ্যান্ড ফার বিটুইন, এম্পেরিক্যাল রিসার্চ, কেমন? এই ভোকাবুলারি গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা ইনশাল্লাহ সবাই শিখে রাখবো। আচ্ছা, এখন চলুন আমরা দেখি একটা কোশ্চেন সলভ করে আসি, কেমন গাইস? তো দেখেন, এখানে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। সো ডিয়ার, আমি একটু আপনাদেরকে এখন একটু স্ট্র্যাটেজি দেখাবো। স্ট্র্যাটেজি বলতে মাল্টিপল চয়েস কোশ্চেন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করতে হয়, ওইটা এখন আমি আপনাদেরকে একটু শেখাবো। সবাই একটু মনোযোগ দিবেন, কেমন গাইস? তো নর্মালি টিপিক্যালি স্টুডেন্টরা মাল্টিপল চয়েস কোশ্চেনটা যেভাবে সলভ করে, সেখানে কিছু মেজর ভুল থাকে, যেটার কারণে হচ্ছে টাইমটা অনেক বেশি খরচ হয়ে যায়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে টিপিক্যালি স্টুডেন্টরা আসলে এটা কিভাবে সলভ করে, দেখেন তো। সবাই সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে আমরা প্রথম এখানে পড়াটা পড়ি, যেটা ঠিক আছে, এটা করা উচিত। তারপর আমরা ভুলটা করি, যেটা হচ্ছে আমরা এরপরে এবিসিডি যে চারটা অপশন আছে, এই চারটা অপশনকে আমরা পড়ি প্রথমবার, কেমন? তো এই চারটা অপশনকে আমরা যখন প্রথমবার একবার পড়তে যাই, তখন কিন্তু আমাদের সেখানে 30 সেকেন্ডের মতো টাইম নেই। মজার ব্যাপার হচ্ছে এই 30 সেকেন্ড সময় নিয়ে যে আমরা প্রথমবার এই প্যারাগ্রাফ, মানে এই যে অ্যান্সার গুলাকে এই মুহূর্তে পড়লাম, এটা আমাদের কোনো বেনিফিটে আসে না। কেন বলছি? আপনি এখনো তো হচ্ছে প্যাসেজের মধ্যে কি বলা আছে জানেন না। তো এখানে এবিসিডি অ্যান্সার পড়লে আসলে অ্যান্সার কিছুই বোঝা যায় না। তার মধ্যে এখানে আবার চারটা অ্যান্সার মধ্যে তিনটা ভুল দেয়া থাকে, তো সেগুলো আসলে আমাদেরকে হেল্পের চেয়ে বেশি কনফিউজ করে। কারণ সব বেশি ইনফরমেশন ভুলই তো দেয়া আছে এখানে। এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা সঠিক, বাকি তিনটা কিন্তু ভুল, তাহলে সেটাও আমাদের ঝামেলা করে। আর তাছাড়া একবারে এবিসিডি পড়তে সময়ও বেশি যায়, কিন্তু এগুলা হচ্ছে মনেও থাকে না এত কিছু যখন আপনি প্যাসেজে যাবেন। তো এই জন্য আর কি, আমরা যে এই যে এখন 30টা সেকেন্ড নষ্ট করবো না, এটা আমাদের কোনো কাজে আসে না। তো নর্মালি স্টুডেন্টরা তারপরেও কি করে দেখেন, নর্মালি স্টুডেন্টরা প্রথমে প্রশ্নটা পড়ার পরে এখানে 30 সেকেন্ড নষ্ট করে এটা পড়ে, তারপরে গিয়ে আর কি আমরা প্যাসেজে যাই, যে আচ্ছা দেখি তো প্যাসেজের মধ্যে আমাদের কি বলছেন। আমরা প্যাসেজ বুঝলাম, এখন প্যাসেজ বুঝতে ধরেন কথা কথা আমাদের রাফলি আরো 30 সেকেন্ড যায়। তো ভালো কথা, এখানে গেল 30 সেকেন্ড, তাহলে কতক্ষণ হলো? 1 মিনিট। এখন প্রশ্নটা ফাইনালাইজ করার জন্য, ওকে, প্রশ্নটা ফাইনালাইজ করার জন্য দেখা যাচ্ছে যে আমরা এখানে এসে আরেক ভাগ হচ্ছে চারটা অঙ্কে পড়ি। তো তাহলে এই গেল আমার আরেক 30 সেকেন্ড, তাহলে টোটাল হয়ে গেল হচ্ছে 1.5 মিনিট। এখন আমার একটা কথা হচ্ছে স্টুডেন্ট, যেটা সেটা হচ্ছে যে গাইস, একশো খেয়াল করছেন যে আপনি প্রথমে যে 30 সেকেন্ডে প্যাসেজটা প্রথমবার পড়ছিলেন, এই যে না সরি এবিসিডি অ্যান্সার গুলা, এটাতে কিন্তু আপনার কোনো বেনিফিট হয়নি। বিকজ দেখেন, আপনি হচ্ছে গিয়ে প্রথমে একবার পড়ছেন, কোনো বেনিফিট হয়, আপনি প্যাসেজে গেছেন, গিয়ে প্যাসেজ পড়া লাগছে, প্যাসেজ অবশ্যই পড়া লাগবে, পড়ে আপনি যখন আবার এখানে আসছেন তখন কিন্তু আপনাকে এটা আরো একবার পড়া লাগছে। তো কথা হচ্ছে, এটা যদি সেকেন্ড টাইম আবার পড়াই লাগে, তাহলে প্রথমবার যে আপনি 30 সেকেন্ড নষ্ট করছেন, ওইটা কি কাজে লাগছে? ওটা কিন্তু কোনো কাজে লাগে নাই, তাই না? শুধু শুধু আপনার 30টা সেকেন্ড নষ্ট হয়েছে। তো এটা না করে আপনারা এখন থেকে কোশ্চেনটা যেভাবে সলভ করবেন মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে আপনারা যখনই দেখবেন যে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তখন প্রথমে হচ্ছে আপনি টাইটেলটা পড়বেন। পড়ার পরে মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে অ্যান্সার চয়েস গুলোর সাথে সাথে পড়বো না, এগুলোকে তাৎক্ষণিকভাবে হোল্ডে রাখবো। কারণ এগুলো আমার লাস্টে দিয়ে এমনিতেও আরেকবার পড়া লাগবে, তো তাহলে আমি এখন দুইবার কেন পড়বো? একই জিনিস একবার পড়ে তো শেষ করে দেওয়া যায়। তো এখানে ধরেন আমাকে বলছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তো বলছে যে প্রথম প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি। তো আমরা করবো কি, এগুলাকে না পড়ে আমরা সরাসরি প্রথম প্যারাগ্রাফে চলে যাব, গিয়ে আমরা একটু পড়ে দেবো যে প্রথম প্যারাগ্রাফে কি বলা হয়েছে। একবার যখন আমি প্রথম প্যারাগ্রাফের কনসেপ্টটা বুঝে যাব, তখন আমি আসি, এসে তখন আর কি আমি ফাইনালি এখানে মিলাবো। তো তখন আর কি আমার বেসিকলি একবারে কাজটা হয়ে গেল, দুইবার করা লাগলো না।
তো 2বার না করলে তাহলে কি হলো, প্রত্যেকবার আমার এখানে আর কি রাফলি 30 সেকেন্ডের মতো আর কি সেভ হলো। তার আগের বার হচ্ছে আপনি প্রথমে 30 সেকেন্ড করছেন, তারপরে প্যাসেজটা পড়ে আবার 30 সেকেন্ড আপনার লাগছিল, তাহলে টোটাল হয়ে গিয়ে লেটস সে এখানে এক্সট্রা 30 সেকেন্ড খরচ হয়েছিল। এবার আপনি করলেন কি, শুরুতে ওটা পড়েন না, তাহলে একটা কোশ্চেনে আপনার অলমোস্ট 30 সেকেন্ডের মতো সেভ হলো। এটা কারা কারা ধরতে পারি নাই, তারা একটু হ্যান্ডেজ করতে যে ভাই ধরতে পারি নাই, ওকে, তারা একটু কষ্ট করে হ্যান্ডেজ করতে যে ভাই কথাটা বুঝি নাই, ওকে। হ্যাঁ, শুরুতে শুধু তখন তাইলে শুধু আর কি প্রশ্ন পড়বো কেমন? আচ্ছা, ইফতিখার সাহেব বলছেন হচ্ছে আপনি বোধহয় আজকে ক্লাসে থাকতে পারছেন না, ইমার্জেন্সি কিছু এসে পড়ছে। আই হোপ এভরিথিং ইজ অল রাইট স্টুডেন্ট। কোনো ব্যাপার না, ওকে। আপনার যেহেতু ইমার্জেন্সি যদি এসে ক্লাস while is important but at a level, emergencies are emergency, right, that must be attended। কোনো ব্যাপার না ডিয়ার স্টুডেন্ট, আপনি হচ্ছে সমস্যা নেই, আপনি লিভ নেন। আর হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা দেখে নিয়ে, আর যদি কোনো প্রশ্ন লাগে বা কোনো হেল্প লাগে প্লিজ আমাকে একটা কল দিন, কেমন? আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব হেল্প করার জন্য, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এই আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আর হোপফুলি ইনশাল্লাহ আপনি সবকিছু ভালো থাকবে, সবকিছু ঠিক থাকবে। আমাকে একটু মেসেজ করেন যখন ইভেন্চুয়ালি হয়তো একটু ফ্রি হন, তো আমাকে জানায়েন যে আপনি ঠিক আছেন, কেমন ডিয়ার স্টুডেন্ট? এই প্লিজ। চলো তাহলে আমরা একটু কোশ্চেনটা আরেকবার পড়ি, আরেকটা বার বুঝাই দিই। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, চলো। সো যেটা বলছিলাম যে আরেকটা বার আপনাদেরকে যে পুরো প্রসেসটা যদি একটু বুঝাই দিই, এই প্রসেসটা আসলে কিভাবে কাজ করে দেখেন। নর্মালি সবাই একটু ঠান্ডা মাথায় বুঝেন, কেমন? যেভাবে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে এটা, যে আমরা নর্মালি টিপিক্যালি স্টুডেন্টরা যেভাবে কোশ্চেনগুলো সলভ করে সেটা হচ্ছে প্রথমে স্টুডেন্টরা হচ্ছে এই প্রশ্নটা পড়ে, প্রশ্নটা পড়ার পরে তারা কি করে, তারা হচ্ছে এখানে এবিসিডি অ্যান্সার চয়েস গুলোকে প্রথমে এক দফা পড়ে। তো প্রথমে এক দফা পড়তে ধরেন আপনার কথা কথা এখানে রাফলি 30 সেকেন্ডের মতো হলো, কেমন? আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্যাসেজে যাই, স্ক্যানিং করি, স্ক্যানিং করে অ্যান্সার খুঁজে বের করে প্যাসেজটা পড়ি। তো প্যাসেজ পড়তে আমাদের লেটসে আরো 30 সেকেন্ড যায়। তাহলে আমরা সোফার কতক্ষণ খরচ করলাম? আমরা এখানে লেটসে প্যাসেজ পড়ে আরো 30 সেকেন্ড খরচ করলাম, তাহলে হচ্ছে এই সোফার 1 মিনিটের মতো হয়েছে। এখন কোশ্চেনটা ফাইনালি অ্যান্সার করার আগে দেখা যাচ্ছে যে আমরা এখানে এসে আরেক দো প্যাসেজটাকে পড়তেছি, এবিসিডি। তো আরেক দো পড়তে আমাদের দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড খরচ হয়ে গেছে। তো টোটাল হচ্ছে আমার 1.5 মিনিট লাগছে। এখন আমরা তো হচ্ছে ভাই, আমরা তো 1.5 মিনিটে কাজটা করলাম, বাট কথা হচ্ছে প্রথমবার যখন আমি এই যে 30 সেকেন্ডে এখানে প্যাসেজ গুলো পড়ছিলাম, এই যে এবিসিডিটা প্রথমবার যখন পড়ছিলাম ইমিডিয়েটলি প্রশ্ন পড়ার পরে, সেটা কি জেনুইনলি বাস্তবে আমার কোনো কাজে লাগছে? সবাই একটু যদি কেয়ারফুলি চিন্তা করি তো। বিকজ প্রথমবার যখন বাই দ্য টাইম আমি পড়তেছিলাম তখন আমার এবিসিডি অ্যান্সার কোনটা হবে আমি সেটা তো জানি না। এখানে 4টা অ্যান্সার চয়েস দেওয়া আছে, এর মধ্যে 3টাই ভুল, তো আমার তো আসলে কোনো বেনিফিট হচ্ছে না এগুলো পড়ে। অ্যান্ড প্যাসেজের যতক্ষণ আমি হচ্ছে গিয়ে ওই প্যাসেজ পর্যন্ত গেছি এগুলো এমনিতেও ভুলে যাই। তো দেখা যাচ্ছে যে মানে প্রথমবারে যে আমি 30টা সেকেন্ড এখানে নষ্ট করছিলাম, এটা কেন করছি? তাই না? এটা তো কোনো দরকার নাই। বাট এটা দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো অনেক সময় আমরা খেয়াল করি না, অ্যাজ এ রেজাল্ট আমাদের ভুল হয়ে যায়। এন্ড এই ভুলের কারণে প্রত্যেকটা কোশ্চেনে 30 সেকেন্ড বেশি করে নষ্ট হয়। তো দেখেন, আপনি চিন্তা করেন একটা কোশ্চেনে যদি 30 সেকেন্ড করে নষ্ট হয়, তাহলে প্রত্যেকটা কোশ্চেনে 30 সেকেন্ড, মানে হতে প্রায় 4টা কোশ্চেনে আপনার 2টা মিনিট এক্সট্রা খরচ হয়ে যায়। খেয়াল করছেন গাইস? ইমাজিন দ্যাট গাইস, যদি প্রত্যেকটা কোশ্চেন আপনি আননেসেসারি 30 সেকেন্ড করে নষ্ট করেন, এই 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড, মানে হচ্ছে 4টা কোশ্চেনে আপনি 2 মিনিট আননেসেসারি এক্সট্রা নষ্ট করছেন, কোনো বেনিফিট হয় না। হ্যাঁ, মানে হচ্ছে আপনার তাহলে 20 মিনিটের কোশ্চেন এখন আপনাকে 18 মিনিটে সলভ করা লাগতেছে। তো এটা না করে সঠিক পদ্ধতিটা কি? সঠিক পদ্ধতিটা হচ্ছে সিম্পল এরকম যে আপনি প্রথমে প্রশ্নটা পড়বেন, প্রশ্ন বলতে এই জায়গাটা আর কি, হ্যাঁ, এই যে এইটা, এটা পড়বেন। এটা পড়ার পরে প্রাথমিকভাবে এটাকে তখন আর পড়ার দরকার নেই, এটা হোল্ডে রাখবো। প্রশ্নে কি বলা আছে, যদি কি প্রশ্ন প্যারাগ্রাফে যাব বা সামথিং করব, তা আমরা হচ্ছে এখান থেকে প্যাসেজে চলে যাব। মাঝে মাঝে স্ক্যানিং করার প্রয়োজন পড়বে, মাঝে মাঝে ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলে দিবে। যেভাবেই হোক না কেন আমরা হচ্ছে প্রশ্ন পড়ে কিওয়ার্ড ধরে প্যাসেজে চলে যাব। তো প্যাসেজে গিয়ে আমরা প্রথমে প্যাসেজটাকে পড়বো, বুঝবো এখানে কি বলছে। একবার যখন আমি বুঝে যাবো যে প্যাসেজে কি বলছে, তখন গিয়ে আর কি আমি ফাইনালি এখানে আসব, এবং এখানে এসে তখন আর কি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই কোশ্চেন গুলাকে পড়বো। তো এটাতে আমাদের খুব বেনিফিট হবে, কারণ আমরা হচ্ছে এই মাত্র প্যাসেজ পড়ে আসতো। তো এখন জাস্ট আমরা হচ্ছে মিলাবো যে প্যাসেজের মধ্যে যা বলছে সেই কথাটার সাথে
এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোন অপশনটা মিলে। তো এভাবে যখন আমরা কাজটা করবো তখন ওই যে প্রথমবার যে আমরা 30 সেকেন্ড নষ্ট করছিলাম না প্রত্যেকটা কোশ্চেনে, এই 30টা সেকেন্ড আমাদের সেভ হয়ে যাবে। কেমন গাইস? কারা কারা বুঝতে পারছি একটু হ্যান্ডস করে তো ভাই, বুঝতে পারছি কথাটা? আচ্ছা চলেন গাইস আমরা একটা কোশ্চেন সলভ করি, একটা কোশ্চেন সলভ করার পরে যদি আপনাদের কোনো কনফিউশন তারপরে আপনারা না হয় তাহলে আমাকে আরেকবার প্রশ্ন করেন, কেমন? থ্যাংক ইউ রেস্টুরেন্ট, থ্যাংক ইউ। আনব সাহেব বলেছেন থ্যাঙ্কস, ওয়েলকাম রেস্টুরেন্ট। সো এখন চলেন আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটা তাহলে একটু সলভ করি, প্রথম কোশ্চেনটাতে কি বলতেছে। তো প্রথম কোশ্চেনে আমাকে এখানে যেটা বলছে সেটা হচ্ছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে রাইটার কি পয়েন্ট মেক করছে, তার পয়েন্টটা কি? হ্যাঁ, তার পয়েন্টটা বলতে তার মূল আলোচনার বিষয়টা কি সেটা আর কি সে এখানে বলতেছে। তো আমরা যদি স্টুডেন্ট একটা কাজ করি, প্রথম প্যাসেজটাতে চলে যাই, এটাকে যদি আমরা একটু পড়ি এখানে কি বলছিল। তো এখানে তো বেসিক্যালি এটাই বলছিল তাই না, যে অ্যাক্রস কালচার উইজডম হ্যাজ বিন কনসিডার ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিস। বিভিন্ন সংস্কৃতিতে উইজডম জিনিসটাকে সবচেয়ে শ্রদ্ধেয় প্রশংসিত একটা মানুষের একটা গুণাবলী হিসেবে কনসিডার করা হয়। তারপরে বলতেছে যে অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, যদিও বাস্তবিক অর্থে জ্ঞানী মানুষ, সত্যিকারের জ্ঞানী মানুষ খুব কমই মনে হতে পারে, empirical research examining wisdom suggests that it is an exceptional trait possessed by a handful of bearded philosophers after all. তো বলতেছে কি যে যদিও মনে হতে পারে যে হচ্ছে গিয়ে ট্রুলি যারা জ্ঞানী মানুষ এরকম মানুষ খুব কমই আছে, বাট আসলে তথ্যভিত্তিক গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এরকম না ব্যাপারটা, যে এটা আসলে এমন কোনো এক্সেপশনাল কোনো কোয়ালিটি না, এটা আসলে এমন কোনো বিরল কোয়ালিটি না যেটা হচ্ছে কিছু দাড়িওয়ালা এই ফিলোসফার আছে না, দার্শনিক, তাদের মধ্যে পাওয়া যায়, ব্যাপারটা এরকম কিছু না। তারপর আরো বলতেছে ইনফ্যাক্ট the latest study suggests that most of us have the ability to make wise decision given the right context. তো বলতেছে বরং বাস্তবে কি দেখা গেছে যে সঠিক পরিস্থিতি পেলে আমাদের সবার মধ্যেই কিন্তু ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। তাহলে এখানে দেখেন 3 লাইনের মেইন কথা, একটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কালচারে উইজডম জিনিসটাকে খুব সম্মান করা হয়, যদিও মনে করা হয় হচ্ছে উইজডম জিনিসটা আসলে খুব বিরল, খালি দাড়িওয়ালা লোকজনের মধ্যেই পাওয়া যায়। বাট আমরা যদি তথ্যভিত্তিক গবেষণাটা দেখি এরকম কিন্তু ব্যাপারটা না। আসলে লেটেস্ট গবেষণা থেকে দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ লোকের মধ্যেই হচ্ছে জ্ঞানী বা হচ্ছে জ্ঞানপূর্ণ আর কি ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা আমাদের আছে, যদি আমরা সঠিক পরিস্থিতিতে থাকি আর কি। কেমন? এতটুকু কথাটা বলছে। কারা কারা প্যাসেজটা বুঝতে পারছি তারা একটু হ্যান্ড রেজ করে তো যে বুঝতে পারছে না? আচ্ছা নাইস। ওকে, তাহলে আপনাদের সবার মাইক্রোফোনটা বাদে আমি অন করে দিচ্ছি। হ্যাঁ, আমি এতক্ষণ মাইক্রোফোনটা অফ রেখে দিচ্ছিলাম বিকজ মাইক্রোফোন যদি স্টুডেন্টদের মাইক্রোফোন, আপনাদের কারো যদি মাইক্রোফোন নিজের ভুলে অন হয়ে থাকে তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে খুব বাজে একটা খ্যাচ 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 একটা সাউন্ড আসে। And তখন দেখবেন যে আপনাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা খুব খারাপ হয়ে যায়। কেমন? তো এই জন্য যখন হচ্ছে কি আপনাদের কথা বলার, হয়তো আমি লেকচার দিচ্ছি আপনাদের কথা বলার কোনো দরকার নাই, তখন আমি আপনাদের মাইক্রোফোনটা অফ রাখি, তখন দেখবেন যে খুব স্মুথ একটা এনভায়রনমেন্ট আপনি পাবেন। হ্যাঁ, বাট ডোন্ট ওয়ারি গাইস, আপনাদের যখন আবার হচ্ছে কথা বলার প্রয়োজন পড়বে আমি কিন্তু মাইক্রোফোন অন করে দিব যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। কেমন? তো গাইস আমি এখন আপাতত মাইক্রোফোনটা অন করে দিছি যাতে আপনারা আলোচনা করতে পারেন এখন আমার সাথে। তো আপনারা তো প্রশ্নটা তো বুঝতে পারছেন তাই না, প্যাসেজটা। এবার আমি একটু সবাইকে বলবো যে প্যাসেজটা যদি বুঝে থাকে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু আপনাদের অপিনিয়ন গুলো শেয়ার করবেন, যে আমার যে এখানে 4টা অ্যান্সার চয়েস আছে এই 4টা অ্যান্সার চয়েসেস এর মধ্যে কোনটা হচ্ছে গিয়ে সবচেয়ে choice দেওয়া কি উচিত এবং হবে? কেন? Concept of wisdom may be depend on the society we belong to. মানে যেটা আমরা আসলে উইজডম এই অ্যাপিয়ার। সমাজ থেকেই বিলং করি, উইজডম জ্ঞানটা। আচ্ছা জি স্যার, সি আচ্ছা, এটা হবে কত এটা। নাম্বারটা বলছিল? কনসেপ্ট অফ উইজডম মে ডিপেন্ড অন সোসাইটি উই বিলং টু। আচ্ছা, কনসেপ্ট অফ কি হবে ভাই? উইজডম মে ডিপেন্ড অন সোসাইটি উই বিলং, আমরা যে সমাজে, আচ্ছা ডিও হতে পারে সিও হতে পারে, সবাই একটু চিন্তা করেন। আমরা যদি সিটা একটু কমপ্লিট করি, বলতেছে যে আমরা যে সমাজে বাস করি উইজডমের কনসেপ্টটা তার উপরে নির্ভর করে। গাইস আপনাদের প্যারাগ্রাফের বাংলা মিনিংটা ডান পাশে দেয়া আছে, আমাকে কেউ একটু পয়েন্ট আউট করতে যে এখানে কোন জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমরা
যে সমাজে বাস করি সেই সমাজের উপরে আর কি আমাদের উইজডমের যে ধারণাটা সেটা নির্ভর করে। সবাই একটু আমাকে যদি কাইন্ডলি করতেন, হ্যাঁ, যদি সম্ভব হয়। ওকে, আছে কি? সবাই একটু নিজেকে চ্যালেঞ্জ করে যে এটা কি আছে, সম্ভব হবে? কি মনে জি হয়? স্যার, সেকেন্ড লাইনই আছে। রিজার্ভ মানে তো হচ্ছে আচ্ছা, সম্পাদিত, সেকেন্ড লাইন না? মানে এই সেকেন্ড লাইনে কি বলেছে সবার কথাটা বাংলায় যদি আমরা যদি ভয়েস শুনি? শেষের লাইনটার উইজডম মধ্যে আছে যে উই হ্যাভ এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন, গিভ দ্য রাইট কন্টেক্সট, রাইট কন্টেক্সট। ওইখানে আচ্ছা, কিছু বলতেছে যে সম্প্রতি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে সঠিক পরিস্থিতিতে আমরা সবার মধ্যেই ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। সঠিক পরিস্থিতি তো বুঝতে পারছি রেস্টুরেন্ট, বাট এখানে কখন বলছে যে আমাদের যেই সোসাইটি, সমাজ, তার উপরে হচ্ছে আমাদের উইজডমের যে কনসেপ্টটা সেটা নির্ভরশীল। এটা কি আমরা কনফার্ম করতে পারতেছি গাইস? সবাই না একটু ট্রাই স্যার, করুন। লাস্টের লাইনে এটা সঠিক কনফার্ম করতে পরিস্থিতি তো পারতেছি না। ডিফারেন্ট কিছু হতে পারে, তাই না? সঠিক পরিস্থিতির কথা যদি আমরা কনটেক্সটে চিন্তা করি, সঠিক পরিস্থিতি ভিন্ন ডিফারেন্ট কিছু হতে পারে। সেটা সামাজিক এটা স্যার পরিস্থিতি। সেকেন্ড লাইনে একটু হবে, ওই যে এম্পিরিক্যাল রিসার্চ এক্সামাইনিং উইজডম সাজেস্টের পর থেকে যে সেন্টেন্সটা আসছে, আই হোপ আমি ওইটা দেখে জি। বুঝতে পারছি যে এটা সি হবে। এটা সি হবে না? আচ্ছা, এখানে যে কি বলতেছে suggest করছে। যে that it isn't an exceptional trait. চলেন এটা একটু গবেষণা করি। আচ্ছা গাইস, এটা গবেষণা করাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? নাও উই আর লার্নিং টু থিঙ্ক। যেমন আমরা এখন চিন্তা করতে শিখতেছি, এন্ড আমাদের ভুল হলে আমরা কেউ লজ্জা পাবো না। হ্যাঁ, ভুল হওয়াটা খুব স্বাভাবিক। ভুল হইতে হইতে আস্তে আস্তে আমাদের এক্সপেরিয়েন্সটা বাড়বে। এক্সপেরিয়েন্সটা বাড়তে বাড়তে ফিউচারে এক্সাম হলে আপনি দেখবেন যে আর এটা হবে না, তখন আপনি ধরে ফেলবেন। কেমন? সো দিস ইজ হেলদি। সবাই হচ্ছে মন খুলে আলোচনা করবো। কেমন? সো ইন এনি কেস গাইস, আপনারা যারা যারা হচ্ছে গিয়ে সোফার হচ্ছে আলোচনা করতেছেন, সবাই একটু ওনাদের জন্য একটা তালি দিত গাইস। একটা বালিশ দিব, এই সাইডে ব্যথা লাগে। কেমন? রাত সাহেব, আপনার একটা বালিশের কথা সবাই শুনতেছে, বি কেয়ারফুল। হ্যাঁ, ওকে, অলরাইট গাইস, ওকে, লেটস গো। ওকে, সো যেটা বলছিলাম, সবাই ওনাদের জন্য একটা তালি দিবে। হ্যাঁ, রাত সাহেবের জন্য এবং আমাদের বাকি স্টুডেন্টদের যারা আজকে আপনারা অপিনিয়নটা দিচ্ছেন, তাদের সবার জন্য একটু সবাই তালি দিই। হ্যাঁ, বিকজ ইট টেকস আ লট অফ গাটস, আ লট অফ কারেজ, যে আমরা হচ্ছে অপিনিয়ন শেয়ার করি, আমরা ডিসকাস করি। দিস ইজ নেসেসারি, দিস ইজ হেলদি। কেমন? থ্যাংক ইউ। সো চলো আমরা কন্টিনিউ করি। সো বলতেছে যে দ্যাট, আচ্ছা, যেটা বলছিলাম যে এম্পিরিক্যাল রিসার্চ এক্সামিনিং উইজডম, দ্যাট প্রজ্ঞা নিয়ে হচ্ছে যে তথ্যভিত্তিক গবেষণা বলা যায়, it isn't an exceptional quality trait possessed by a small handful of bearded philosophers after all. মানে হচ্ছে এটা কোনো বিরল প্রকৃতির কোনো গুণ না যেটা খালি দাড়িওয়ালা যে ফিলোসফাররা আছে তাদের মধ্যেই পাওয়া যায়। ব্যাপারটা শুধু এরকম না। কেমন? বলতেছে মানে জ্ঞানের বিষয়টা এরকম না যে শুধু দাড়িওয়ালা লোকদের মধ্যেই পাওয়া যায়, ফিলোসফারদের মধ্যেই পাওয়া যায়। এখন গাইস, আমাকে তারপর ওয়ান সেকেন্ড আরেকটু প্রশ্ন করি। উইজডমের কনসেপ্ট সামাজিকতা, সমাজের উপরে নির্ভর করে, এই কথাটা কি এখান থেকে আমরা কনফার্ম কিংবা ডিনাই কিছু করতে পারতেছি? সবাই একটু চিন্তা করি তো গাইস। ভাইয়া, এটা সম্পর্কে আমরা বলতে পারি যে আসলে আমরা যে পরিস্থিতিতে থাকি, এই পরিস্থিতি আসলে আমাদের উইজডমকে বা মেধা শক্তিকে আসলে প্রসারিত করে। কারণ একজন নর্মালি যারা গ্রাম পর্যায়ে থাকে বা শহরে থাকে না, তাদের থিঙ্কিংটা সচরাচর তারা সাধারণ থিঙ্কিং করে থাকে। বাট যারা আমরা যখন শহরে পরিবেশে থাকি এবং বিভিন্ন পরিবেশের সাথে বিভিন্ন মানুষের সাথে আমরা একত্রিত হই, তখন মেধার প্রসারিত হয়, প্রসার ঘটে। তো এই সেন্সে আমরা বলবো যে আসলে মেবি ডিপেন্ড অন দ্য সোসাইটি। দ্যাটস অ্যাকচুয়ালি আ ভ্যালিড কথা, বাট সোসাইটি কোথায় বলছে রেস্টুরেন্ট আমাদের প্যাসেজের মধ্যে? আমরা কিন্তু অনেকগুলো ক্রিটিক্যাল অ্যাজাম্পশন নিয়ে আসছি, রাইট? যদি আমরা বলি যে গ্রামের মানুষ, শহরের মানুষ, বাংলাদেশের মানুষ, চায়নার মানুষ, বিদেশের মানুষ, আমেরিকান মানুষ, ইউরোপিয়ান মানুষ, ডিফারেন্ট, গট ইট। বাট এখানে ওই লাইনটাতে বলছে কি যে এটা আসলে খুব রেয়ার কোনো কোয়ালিটি না যেটা শুধু দার্শনিকদের মধ্যেই পাওয়া যায়। ইনফ্যাক্ট এটা সবার মধ্যেই পাওয়া যায় সঠিক পরিস্থিতিতে। আর আমাকে জাস্ট সবাই যদি একটু ক্লিয়ার করেন যে এখানে সোসাইটির উপরে জিনিসটা ডিপেন্ডেন্ট, সোসাইটি, সমাজ বলছে সঠিক পরিস্থিতির উপরে ডিপেন্ডেন্ট। সঠিক পরিস্থিতি বলতে যে সমাজটাকেই বুঝাইছে, সেটা আমরা কিভাবে? এখানে প্রথমেই বলছে across cultures wisdom has been considered, বিবেচনা করা হয়। সমাজে এটাকে খুব সম্মানিত হিসেবে কনসিডার করা হয়। কেমন?
আমাদের সি নাম্বার কোশ্চেনে বলতেছে যে উইজডম জিনিসটা সমাজের উপরে নির্ভর করে। উইজডমের যে ধারণাটা সেটা সমাজের উপরে, যে সমাজে থাকি তার উপরে নির্ভর করে। কনসেপ্ট অফ উইজডম মে ডিপেন্ড অন সোসাইটি উই বিলং টু। আমরা আমাদের উইজডমের যে ধারণাটা সেটা আমরা যেই সোসাইটিতে থাকি সেই সোসাইটির উপরে নির্ভর করে। এই কথাটা এখানে কোথায় বলছে গাইস? আমি বুঝতে পারছি ওরা কালচারের কথা বলছে, আমি বুঝতে পারছি ওরা বলতেছে যে এটা খুব রেয়ার, আমি এটাও বুঝতে পারছি যে সঠিক পরিস্থিতিতে পাওয়া যাবে, কিন্তু সঠিক পরিস্থিতি তো এক জিনিস আর সোসাইটি নেসেসারিলি সেম জিনিস কি গাইস? নেসেসারিলি সেম জিনিস না কিন্তু। তো তাহলে আমরা সবাই যদি একটু প্রশ্ন করি নিজেদেরকে যে এটা আসলে সোসাইটিটা কোথায় পুরো বলছে? একটা concept ভাইয়া এখানে সঠিক পরিস্থিতি সোসাইটির বলতে কথা বললে স্পেসিফিক্যালি বলে নেই। স্পেসিফিকলি বলে নাই, তাহলে আমি কনফার্মও করতে পারছি না, না আমি স্যার, ডিনাইও করতে পারছি না। সঠিক পরিস্থিতি সোসাইটি হতেও পারে, হ্যাঁ। মেবি নাও হতে পারে, এখন রাইট? সঠিক আমরা যদি পরিস্থিতিতে হুম, স্পেসিফিক্যালি আনসারটা কাউন্ট করে থাকি তাহলে অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিমস ফিউ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি। হুম, হুম, ঠিক আছে। তো সো সেখান ধরেন আমরা থেকে বললাম হচ্ছে যে যে হুম, 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 সেই দিক থেকে যদি আমরা ইয়ে করি তাহলে এটা হচ্ছে রাইট কন্টেস্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি আর কি। হুম। সো গাইস, নাও আমরা সবাইকে আস্তে আস্তে জিনিসটা বুঝতেছি যে আসলে ইভেন তো ওরা মাঝে মাঝে যে কাজটা করবে সেটা হচ্ছে যে জিনিসগুলোকে সিমিলার এবং ক্লোজ সাউন্ড করবে, বাট এক্সাক্ট মিনিং যদি আমরা ধরতে যাই তখন ডিরেক্টলি হোক বা হয়তো বুঝে নেওয়া থেকে হোক আমার কথাটা কিন্তু মিলতে হবে। এখন ধরেন এখানে বলছে যে উইজডমের যে ধারণাটা সেটা সমাজের উপরে নির্ভর করতে পারে। এখন আমাদের এই প্যাসেজের মধ্যে কালচার নিয়ে কথা বলছে, সংস্কৃতি নিয়ে কথা বলছে, সমাজ নিয়ে বাইরে সরাসরি কিছু বলেও নাই, কালচার নিয়ে বলছে। দুইটা কিন্তু নেসেসারি না যে এক্স্যাক্টলি সেম জিনিস, বাট যাই হোক কাছাকাছি কথা বলছে কালচার। কিন্তু কালচার নিয়ে তারা কথাটা এটা বলছে যে কালচার, বিভিন্ন কালচারে এটাকে আমরা সম্মানের চোখে দেখি। এটা বলে নাই যে সম্মানের চোখে দেখা আর হচ্ছে এটার উপরে নির্ভর করা কিন্তু সেম জিনিস না, তাই না? আমি সম্মানের চোখে দেখি মানে সম্মানের চোখে দেখি, এটার মানে এই না যে এটার উপরে কোনো কিছু ডিপেন্ডেন্ট। আর এমনিতেও সোসাইটির কথা বলে নাই এই আর হুম, 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 প্লিজ প্লিজ গো অ্যাহেড। এক্স্যাক্টলি। তো আমরা আসলে এখানে উইজডমের কথাটা হচ্ছে এটা যে আমরা আরেকটা বলছে যে উইজডম জিনিসটা বিরল কিছু না। ভালো কথা, There is still much to learn the nature of wisdom. বিরল কিছু না। কেমন? এটা বিরল কিছু না, ভালো কথা, সেটাও বুঝতে পারছি। এটা সঠিক পরিস্থিতিতে সবার মধ্যেই পাওয়া যায়, সেটাও বুঝতে পারছি। তো সঠিক পরিস্থিতিতে সবার মধ্যে পাওয়া যায় আর সমাজ ব্যবস্থার উপরে নির্ভর করে, দুটো কি এক কথা গাইস? না ভাইয়া, এটা হচ্ছে যে মানে এখানে যদি আমি স্পেসিফিক্যালি প্রশ্নটাকে যদি হাইলাইট করি তাহলে আমার এই অ্যান্সারটা হবে অ্যাজাম্পশনের উপরে। অ্যাজাম্পশনটা আমরা নাইস ফিউ নাইস, পিপলকে কাউন্ট করতে পারি। এক্স্যাক্টলি। সবাই একটু ওনার জন্য তালি দিন তো গাইস। দ্য প্রবলেম ইজ আমরা এখানে অনেকগুলো ক্রিটিক্যাল অ্যাজাম্পশন রাখছি, নট ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন আর অ্যাজাম্পশন, আনকনফার্মড অ্যাজাম্পশন আর ইন্টারপ্রিটেশন কিন্তু এক জিনিস না। কেমন? আমরা এখানে অনেকগুলো আনকনফার্মড অ্যাজাম্পশন ধরে আসছি যে কথা কথা এটার মানে এটা হতে পারে, এটার মানে এটা হতেও পারে নাও হতে পারে, রাইট? তো তাহলে এটা কিন্তু অ্যাজাম্পশন, ওকে? এন্ড ক্রিটিক্যাল অ্যাজাম্পশন বলে এগুলাকে। এই ক্রিটিক্যাল অ্যাজাম্পশনের কনসেপ্টের কারণে আমাদের ভুলটা হয়, যে আমরা ধরে নিই যে এটা আমরা কখনো অ্যাজাম্পশনে যাব না, আমরা ইন্টারপ্রিটেশনে যাব। কেমন? আচ্ছা, ইন্টারপ্রিটেশনের কনসেপ্টটা যদি এখন আপনাদেরকে একটু বুঝাই বলি, ইন্টারপ্রিটেশনটা কি? দেখেন এই কোশ্চেনের অ্যান্সারটা, অ্যাজাম্পশন মানে হচ্ছে ধরেন আমি এখানে কি এটা হতেও পারে নাও হতে পারে, আমি ধরে নিচ্ছি এটাই, এটাকে আমরা অ্যাজাম্পশন বলি। কেমন? তো কথা কথা সোসাইটি বলতে ধরেন কথা কথা এখানে সঠিক পরিস্থিতি বলতে সোসাইটি হতেও পারে, সঠিক পরিস্থিতি বলতে সোসাইটি নাও হতে পারে, ডিপেন্ড করে। তো আমি যদি এটাকে ধরে নিই না যে না এটা সোসাইটি হবে বা হতে হবে, হয়তো পজিটিভটা ধরে নিলাম, তাহলে এটাকে আমরা অ্যাজাম্পশনের ইরর বলি। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাজাম্পশন ইরর মানে হচ্ছে সিম্পল কথা, আমরা আমরা যে ধারণাটা করতেছি এটা আনকনফার্মড একটা অ্যাজাম্পশন। তো সেটা যখন আমরা করি এই কারণে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ভুল হয়, ওকে? এটা করা যাবে না। আমরা অ্যাজাম্পশনে না গিয়ে আমরা সবসময় হচ্ছে ইন্টারপ্রিটেশনে যাব। ইন্টারপ্রিটেশনটা কেমন হয় একটু বুঝাই বলি।
যেমন ধরেন কথা কথা আমরা যদি আমাদের অরিজিনাল প্যাসেজটা একটু পড়ে আসি বুঝতে পারবেন। কেমন? অরিজিনাল প্যাসেজে কথাটা কি বলছে? অরিজিনাল প্যাসেজে কথাটা বলতেছে যে উইজডমটা বিভিন্ন সংস্কৃতিতে সবচেয়ে প্রশংসিত একটা মানুষের কোয়ালিটি। আচ্ছা, ভালো কথা। বলছে প্রশংসিত মানুষের কোয়ালিটি, ভালো কথা। তারপরে বলতেছে যে যদিও জেনুইনলি সত্যিকার অর্থে যারা জ্ঞানী লোক আছে তাদেরকে খুব বিরল মনে হতে পারে মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে মনে হতে পারে যে এটা খুব বিরল। এম্পেরিক্যাল রিসার্চ এক্সামিনিং উইজডম সাজেস্ট দ্যাট ইট ইজ নট অ্যান এক্সেপশনাল ট্রেট। তো বলতেছে তথ্যভিত্তিক গবেষণা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা খুব একটা বিরল কিছু না। তাহলে মেইনলি কথাটা বলতেছে যে আমাদের কাছে মনে হতে পারে যে জিনিসটা খুব বিরল, বাট আসলে কিন্তু জিনিসটা বিরল প্রকৃতির না। আমরা যদি বেশি ডিটেইলসে না গিয়ে মেইন কথাটা ধরি, আসলে মনে হতে পারে যে জিনিসটা খুব বিরল, কিন্তু বাস্তবে কিন্তু জিনিসটা অতটাও বিরল প্রকৃতির না। ইনফ্যাক্ট লাস্টে দিয়ে বলছে ইনফ্যাক্ট আমাদের সবার মধ্যেই ভালো কিছু ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা বেসিক আইডিয়া, একটা বেসিক ধারণা যেটা করা হয়, যেটা আমরা হয়তো মনে করে থাকতে পারি যে আসলে জ্ঞানী গুণী লোকরা মনে হয় অনেক বিরল। এই ধারণাটা কিন্তু সঠিক না। অনেক লেটেস্ট স্টাডি থেকে দেখা যাচ্ছে যে সঠিক পরিস্থিতিতে সবার মধ্যেই ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। মানে আমাদের যে জেনারেল ধারণাটা, সে ধারণাটা কিন্তু সঠিক না। কেমন? এখন এই ইন্টারপ্রিটেশনটা যদি আমরা একটু দেখি তাহলে আপনারা দেখবেন এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে দাঁড়ায় হচ্ছে এইটা, যে আমাদের একটা বেসিক অ্যাজাম্পশন, একটা ধারণা উইজডম নিয়ে, সেটা হচ্ছে রং। আমাদের বেসিক অ্যাজাম্পশনটা কি, যে উইজডমটা কিন্তু খুবই ফিউ অ্যান্ড ফার বিটুইন। উইজডম জিনিসটা, সত্যিকারের উইজডম জিনিসটা খুবই ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে হচ্ছে খুবই বিরল, এটা মনে হতে পারে। তারপরে কি বলছে, এম্পেরিক্যাল রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে ব্যাপারটা এরকম না, একদমই এরকম না যে খালি দাড়িওয়ালা লোকজনের মধ্যেই পাওয়া যায়, মোটামুটি সবার মধ্যেই পাওয়া যায়। কেমন? তাহলে মেইন কথাটা হচ্ছে এই যে দেখেন, বলতেছে যে যদিও সত্যিকারের জ্ঞানী মানুষ খুব কম মনে হতে পারে, কিন্তু কিন্তু এটা আসলে খুব বিরল প্রকৃতির কোয়ালিটি না। সঠিক পরিস্থিতি থাকলে আমাদের সবার মধ্যেই কোয়ালিটিটা থাকতে পারে। তার মানে কি, আমরা মনে করছি যে এটা একটা বিরল ঘটনা, আমাদের ওই অ্যাজাম্পশনটা কিন্তু ঠিক না। এবার কারা কারা জিনিসটা বুঝতে পারতেছে যে আসলে ইন্টারপ্রিটেশনটা কোথা থেকে আসছে, তারা একটু হ্যান্ডেস করে তো বুঝতে পারছে জিনিসটা। কেউ যদি না বুঝতে পারে কোনো সমস্যা না গাইস, চলেন আমরা একটু আর্গিউ করি, তর্ক করি, কোনো ব্যাপার না। কেমন? তর্ক করা হেলদি, লেটস গো। কারোর কাছে যদি মনে হয় যে না ভাইয়া দ্যাট ডাজন্ট মেক সেন্স টু মি, ওকে, আমি মনে করি এটা একমত না, আমি আমি এটার সাথে কমপ্লিটলি দ্বিমত, আমি এটা মানবো না, কেমন, আমার অপিনিয়ন আছে, আমি মানবোই না। তাহলে এরকম থাকলে শেয়ার করেন, কোনো সমস্যা নেই, ওকে, লেটস গো। ভালো করে নরমালি বুঝেন যদি শেয়ার করেন তো। হুম হুম হুম, জি রেস্টুরেন্ট। স্যার, অ্যাজাম্পশন একটু কাইন্ডলি বুঝিয়ে দেন স্যার। অ্যাজাম্পশন ব্যাপারটা একটু ক্লিয়ার হচ্ছে না পুরোপুরি, একটু যদি রিপিট করতেন অ্যাজাম্পশন, কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে ধরেন আমাদের বি নাম্বার অ্যান্সারে কি বলা আছে, যে আ বেসিক অ্যাজাম্পশন মানে হচ্ছে একটা বেসিক ধারণা অ্যাবাউট উইজডম, উইজডম সম্পর্কিত, মে বি রং, ভুল হতে পারে। একটা বেসিক ধারণা উইজডম সম্পর্কিত ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো এখন আমরা যদি আমাদের প্যাসেজটার কথাটা চিন্তা করি, প্যাসেজে কি বলছে? প্যাসেজে বলতেছে যে এরকমটা মনে হতে পারে যে উইজডম জিনিসটা খুব বিরল প্রকৃতির একটা কোয়ালিটি, খুব রেয়ার একটা কোয়ালিটি। কিন্তু তথ্যভিত্তিক গবেষণা থেকে যদি আমরা দেখি, ব্যাপারটা আসলে এমন কোনো বিরল কোয়ালিটি না যেটা খালি দাড়িওয়ালা লোকদের মধ্যেই পাওয়া যায়। রাদার সাদা দাড়িওয়ালা লোকদের মধ্যেই পাওয়া যায় এরকম না। রাদার এটা দেখা যাচ্ছে যে আমাদের সবার মধ্যেই কিন্তু জ্ঞানী লোকেদের মতো ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে সঠিক পরিস্থিতিতে। তো তার মানে হচ্ছে হতে পারে আমরা একটা ধারণা করতেছি, একটা বেসিক অ্যাসাম্পশন আমাদের সবার মধ্যে থাকতে পারে যে জ্ঞানী লোকেরা, এটা হচ্ছে কি অনেক রেয়ার, অনেক বিরল। কিন্তু এই ধারণাটা তো ভুল। কেন? কারণ ওই যে বললো না যে তথ্যভিত্তিক গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এরকম কিছুই না, সঠিক পরিস্থিতি পেলে সবার মধ্যেই হচ্ছে জ্ঞানপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। বুঝতে পারছেন? তো ঠিক ওই জায়গাটাতে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আর কি অ্যান্সারটা এসে পড়ে বি, যে একটা বেসিক অ্যাজাম্পশন যেটা আমরা ধারণা করি যে এটা খুব রেয়ার, ওই অ্যাজাম্পশনটা সঠিক না।
কেমন গাইস? এই এবার এবার এখন কি বুঝতে পারছি গাইস? Yes, না sir. বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, আরেকবার একটু শেয়ার করেন তো গাইস। কারা কারা বুঝতে পারছি তারাও একটু মিনওয়াইল একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, জি রেস্টুরেন্ট বলেন, কি প্রশ্ন রেস্টুরেন্ট, লেটস গো। আচ্ছা, সো তাহলে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন বলতেছে যে বাকি অপশনগুলো যদি দেখি কেন হবে না, উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু দ্য হিউম্যান রেস। হ্যাঁ, উইজডম শুধু মানুষের মধ্যেই আছে। আমাদের এই প্যারাগ্রাফে আলাদা করে এরকম কিছু বলে নাই যে উইজডম শুধু মানুষের মধ্যে আছে নাকি অন্যান্য প্রাণীর মধ্যেও আছে কি নাই, এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। আচ্ছা, কনসেপ্ট অফ উইজডম মে বি ডিপেন্ডেন্ট অন সোসাইটি। হ্যাঁ, সোসাইটির উপরে হয়তো নির্ভরশীল। সমাজ ব্যবস্থার কথা আলাদা করে এখানে কিছু বলে নাই, সর্বোচ্চ কালচারের কথা বলছে, বাট তারপরেও কোথাও এরকম কোনো কথা বলে না যে জিনিসটা কালচার কিংবা সোসাইটির উপরে ডিপেন্ডেন্ট। তো তাহলে ওইটাও কিন্তু আমরা ধরলব না, কেমন? তাহলে এখন আমাদের ফাইনালি যেটা বলছে, দেয়ার ইজ স্টিল মাচ টু বি ডিসকভার্ড, এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম। মানে হচ্ছে অনেক কিছু আবিষ্কার করা বাকি, এখানে আবিষ্কার করা না করা নিয়ে কিছু বলে নাই। তো আমরা তাহলে যে ইন্টারপ্রিটেশনটা যদি আমরা দেখি সেটা হচ্ছে গাইস, যে আমরা মনে করতে পারি যে হচ্ছে উইজডম জিনিসটা অনেক রেয়ার, অনেক বিরল, বাট বাস্তবতা হচ্ছে এরকম কিছু না। তার মানে হচ্ছে আমাদের মনে করাটা, আমাদের ধারণাটা সেটা ভুল। তো ওই কথাটাই আর কি অ্যান্সার, বেসিক অ্যাসাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং। ওকে গাইস, আচ্ছা গাইস, এবার কি আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু সবাই একসাথে হ্যান্ড রেজ করে কনফার্ম করে তো ভাই বুঝতে পারছি। আর যদি না বুঝতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমাকে আরেকবার জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমাদের হচ্ছে এই কোশ্চেনটা তো হয়ে গেল, কেমন? এবার চলেন হচ্ছে আমরা একটু নেক্সট অ্যাসেসটাতে চলে যাই, নেক্সট কোশ্চেনটাতে। এখন নেক্সট কোশ্চেনটাতে যখন আমরা যাব, একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা কি? সেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেন মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা সবসময় ধারাবাহিকভাবে আসে, বুঝছেন কি হয় গাইস? মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা সবসময় ধারাবাহিকভাবে অ্যান্সার পাওয়া যায়। মিনিং, আপনি যদি একটা কোশ্চেনের অ্যান্সার প্রথম প্যারাগ্রাফে পান, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দেখবেন যে ধারাবাহিকভাবে তার নিচের দিকেই পাওয়া যাবে। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা আপনি যেখানে পাবেন, থার্ড কোশ্চেনের অ্যান্সারটা দেখবেন যে তারপরে ধারাবাহিকভাবে নিচের দিকেই পাওয়া যাবে। থার্ড কোশ্চেনের অ্যান্সারটা যেখানে পাবেন, ফোর্থ কোশ্চেনের অ্যান্সারটা ধারাবাহিকভাবে তার নিচের দিকেই পাওয়া যাবে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো সব সময় ধারাবাহিকভাবেই আসবে, এবং এটার কারণে আর কি এই কোশ্চেনগুলো অ্যান্সার খুঁজে পাওয়াটা একটু ইজি। তো যাই হোক, এখন আমরা যদি আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটাতে চলে যাই, সেকেন্ড কোশ্চেনটাতে চলে যাই, এখানে কি বলতেছে? এখানে বলতেছে, হোয়াট ডাজ ইগর গ্রসম্যান সাজেস্ট অ্যাবাউট দ্য অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন? ইগর গ্রসম্যান ওয়াইজ ডিসিশন নেয়ার ক্যাপাসিটির ব্যাপারে কি সাজেস্ট করেছে? হ্যাঁ, কি সাজেস্ট করেছে বলতে উনি কি বলেছে, কি অপিনিয়ন রেখেছে, এভাবে আর কি কথাটাকে ইন্ডিকেট করা হচ্ছে, কেমন? তো চলেন আমরা যদি তাহলে একটু ঘুরে আসি, যে ইগর গ্রসম্যান এই কিওয়ার্ডটা খুঁজবো, আর হচ্ছে উনি কোনো একটা কথা বলছে, সে কথাটা কোথাও পাওয়া যায় কিনা সেটা দেখবো, কেমন? তো গাইস, আমাকে একটু সবাই এই প্যারাগ্রাফটা ছোট্ট করে একটু স্ক্যানিং করে সবাই একটু আমাকে বলেন তো দেখি ডিয়ার স্টুডেন্টস, যে এইটার ইগর গ্রসম্যান কোথায় আছে? 3 নম্বর প্যারাগ্রাফে। সেকেন্ড নম্বর Associate সেকেন্ড লাইন। says Associate Professor Igor Grossman of the university. এক্স্যাক্টলি, পেয়ে গেছি, রাইট? সেকেন্ড প্যারাগ্রাফে পেয়ে গেছি, কেমন? তো সেটা কোথায় আছে? সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটু খুঁজি ইগর গ্রসম্যান কোথায় আছে, কখনো যদি কোনো মানুষের নাম পান তাহলে এটাকে কিওয়ার্ড হিসেবে ইউজ করব, বিকজ এটা খুব ইজিলি খুঁজে পাওয়া যায়, এগুলো চেঞ্জ হয় না, কেমন? এই যে ইগর গ্রসম্যান। আচ্ছা, আর হচ্ছে সাজেস্ট, যে শব্দটা সাজেস্ট মানে হচ্ছে উনি কিছু একটা সাজেস্ট করেছে, কিছু একটা সাজেস্ট করে মানে হচ্ছে উনি কিছু একটা বলছে, বলছে মানে হচ্ছে সেইস, কেমন? কিছু একটা অপিনিয়ন রাখছে, বলছে, ক্লেম করছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা তখন দুইটা কিওয়ার্ড যেহেতু পেয়ে গেছি, তাহলে ওই সেন্টেন্সটা কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে আর কি আমরা এই লাইনটাকে পড়া শুরু করতে পারি, কেমন? তো চলুন তো দেখি ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এখানে একটু পড়ি, এখানে কি বলতেছে? এখানে বলতেছে, ইট অ্যাপিয়ার্স দ্যাট, মনে হচ্ছে যে এক্সপেরিমেন্টাল, সিচুয়েশনাল and cultural factors are even more powerful in shaping wisdom than previously imagined, says Associate Professor Igor Grossman of the University of Waterloo, Ontario, Canada. এটা হচ্ছে তার নাম, পদবি, বাসা ঠিকানা, কেমন? মানে আচ্ছা, বাসা ঠিকানাটা কেন বলতেছি গাইজ, আইএলটিএস এর একটা প্যাসেজ গুলার একটা নেচার কি,
ওরা কখনো কোনো মানুষের নাম জাস্ট নর্মালি বলে না, ওরা এভাবে বলবে অ্যাসোসিয়েট প্রফেসর ইগর গ্রসম্যান অফ দ্য ইউনিভার্সিটি অফ ওয়াটারলু ইন অন্টারিও কানাডা। মানে হচ্ছে আপনার ওটা পড়তে পড়তে দাঁত ভেঙে যাবে, বুঝছেন? তো দিস ইজ কাইন্ড অফ ফানি, বাট আইএলটিএস সবসময় এই কাজটাই করে। এবং আপনারা ভবিষ্যতে যখনই কোনো প্যারাগ্রাফ দেখবেন, ইউ উইল ফাইন্ড ইট, কোনো মানুষের নাম ওরা স্ট্রেট ফরওয়ার্ড বলবে না যে এক্স ওয়াই জেড এই কথাটা বলছে। দেখবেন যে বিশাল বড় একটা নাম পদবি, তার আগে পিছে সামনে, মানে পারলে তার বাসার ঠিকানা আর ফোন নাম্বারটাও দিয়ে দেয়, কেমন ইমেল আইডিটাও দিয়ে দেয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরকমটা হয়তো হয়, এখন কিছু করার নাই। তো দেখি উনি কি বলছেন। তো guys, আসি একটু উনি কি বলছে এখানে একটু পড়ে দেখি। ইট অ্যাপিয়ার্স দ্যাট, ওকে, যে মনে হচ্ছে যে দ্যাট এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস, এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টর মানে হচ্ছে এক্সপেরিয়েন্স ভিত্তিক যে জিনিসটা আছে বা সিচুয়েশন ভিত্তিক যে জিনিসগুলো আছে বা কালচারাল যে জিনিসগুলো আছে, এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল বা কালচারাল যে জিনিসগুলো আছে, আর ইভেন মোর পাওয়ারফুল ইন শেপিং উইজডম দেন প্রিভিয়াসলি ইম্যাজিন। মানে হচ্ছে আমরা যে আমাদের উইজডমটা এটাকে গঠন করার ক্ষেত্রে আমরা আগে যতটা ধারণা করছিলাম তার চেয়েও বেশি পাওয়ারফুল হচ্ছে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরগুলো। মানে ওনার মূল কথাটা ওভারঅল যদি আমরা চিন্তা করি, ওনার মেইন কথাটার মানে এটা দাঁড়ায় যে আমরা আগে যা কিছু চিন্তা করছিলাম তার চেয়ে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টরগুলা আগে যা চিন্তা করছিলাম তার চেয়েও বেশি পাওয়ারফুল। উনি বেসিক্যালি এই কথাটা বলতেছে, হ্যাঁ, যে আমরা আগে যা চিন্তা করছিলাম আর ইভেন মোর পাওয়ারফুল, ওকে, তার চেয়েও বেশি পাওয়ারফুল হচ্ছে গিয়ে এই জিনিসগুলা, কেমন? তো প্যাসেজ তো বুঝে গেছি, রাইট? প্যাসেজে কি কথা, কারা কারা প্যাসেজটা বুঝে গেছি একটু হ্যান্ড রেজ করে তো ভাই, বুঝতে পারছি প্যাসেজে কি বলছে। যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টরগুলা আমরা আগে যতটুকু ধারণা করছিলাম তার চেয়েও বেশি পাওয়ারফুল আমাদের যেই আর কি উইজডম গঠন করার যে প্রসেসটা, সেখানে এটা আরো বেশি পাওয়ারফুল, কেমন? বুঝে গেছে? তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এবার চলুন তো একটু আরেক দফা আলোচনা করি যে এখানে 28 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হওয়া উচিত। ওকে, সবাই মিলে একটু ট্রাই করি তো ডিয়ার স্টুডেন্টস। ওকে, 28 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হওয়া উচিত? মাইক্রোফোনটা আবার অন করে দিছি গাইস। ডি। সবাই একটু অপিনিয়ন গুলো রাখি। কি হওয়া উচিত এটা? The importance of certain influence on it was underestimated. এটা হইতে পারে। এটা হতে পারে, হতে পারে, মাইট বি, রাইট? কেন হতে পারে? সবাই একটু কনফিডেন্টলি দেখি, সাহস করে একটু আসি তো, এসে আমাদের অপিনিয়ন গুলো রাখি তো গাইস। ওকে, হোক না হোক পরে দেখা যাবে। হ্যাঁ, ভুল হওয়াটা কোনো অন্যায় কিছু না, এটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক। উই আর গোনা টেক ইট ইজি, কেমন? আচ্ছা, আরমান সাহেব বলছেন হচ্ছে দা সি নাম্বারটা হতে পারে, দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস ওয়াজ আন্ডারএস্টিমেটেড। হতে পারে, মেবি মেবি ডি না। হতে পারে কি? ডি? স্যার আচ্ছা, এখানে দেখেন তো ডিটা কি হবে। ইম্পর্টেন্স এন্ড সার্টেন ইনফ্লুয়েন্স মানে এটার যে প্রভাবটা এটার কথা কিন্তু various বলছে। branches of psychology define it according Various branches of psychology define it according to their own criteria. রেস্টুরেন্ট আমাদের এই পুরো কোশ্চেনের ওই লাইনটাতে সাইকোলজি নিয়ে কিন্তু অনেক কিছু বলছে। না স্যার সাইকোলজি নিয়ে বলেন। সাইকোলজি নিয়ে বলে নাই, কিন্তু এক্সপেরিমেন্টাল জিনিসটা এক্সপেরিমেন্টাল এবং ওই আচ্ছা, এগুলো তো স্যার সাইকোলজির সাথে রিলেটেড। দেখেন এগুলো সাইকোলজির সাথে রিলেটেড নাও হতে, কেমন? না জিন নিয়ে কথা বলছি। এটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাজাম্পশন এরর, কেমন? ক্রিটিক্যাল অ্যাজাম্পশন এরর মানে হচ্ছে, অ্যাজাম্পশন এরর মানে ধর আমাদের আগের কোশ্চেনটাতে ছিল সঠিক পরিস্থিতি, এখন আমরা মনে করতেছি যে সঠিক পরিস্থিতি মানে সোসাইটি হতে পারে। ইয়েস, মাইট বি, বাট নাও তো হতে পারে, রাইট? তো সেক্ষেত্রে এটার মধ্যে ডিরেক্ট কানেকশন আমরা কনফার্ম করতে পারছি না। তো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন এরর, কেমন? সেম ভাবে আমরা যদি বলি যে ব্রাঞ্চেস অফ সাইকোলজি, এখন ধরেন এখানে তো সাইকোলজির কথা কিছু বলে নাই, তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ওরা হয়তো সিচুয়েশনাল বলছে, এক্সপেরিমেন্টাল বলছে, এক্সপেরিয়েন্স বলছে, তাহলে সেটা হয়তো সাইকোলজি রিলেটেড কিছু হতে পারে। আচ্ছা, হতেও পারে কিন্তু নাও হতে পারে, রাইট? তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাজাম্পশন এরর। আমরা ওই অ্যাজাম্পশনে যাব না, ঠিক আছে গাইস? এই নাম্বারটা তো হতে পারে, ইট ক্যান বি, ইট ক্যান ভেরি গ্রেটলি ফ্রম পারসন টু অ্যানাদার। একজন মানুষ থেকে অন্য একজন মানুষের মধ্যে এটা খুব
ভ্যারি করতে পারে। ভ্যারি মানে হচ্ছে ধরেন একজন খুব খারাপ হতে বুদ্ধিমান পারে। আর একজন খুব বোকা, এরকম ডিফারেন্ট হতে পারে। কেমন? এখন গাইস, আমাদের এই যে কমেন্টটা উনি করছে যে এক্সপেরিমেন্টাল, সিচুয়েশনাল এবং কালচারাল যে ফ্যাক্টরগুলো আছে, এগুলার প্রভাবটা আমরা আগে যা চিন্তা করছিলাম তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এই কথাটার মধ্যে এটা কোথায় আমরা কি কোথাও পাচ্ছি যে হচ্ছে মানুষ টু মানুষ জিনিসটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে? বলছে হচ্ছে না, এক্সপেরিমেন্টাল, সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টরগুলো আমরা আগে যা চিন্তা করছিলাম তার চেয়ে বেশি পাওয়ারফুল, প্রভাবশালী আমাদের জ্ঞানের গঠনটা তৈরি করার ক্ষেত্রে। সে সেটার ওরকম মধ্যে কিছু দুজন দেখতেছি মানুষের না। মধ্যে কিছু দেখতেছি না, রাইট? তাহলে আমরা যেগুলো দেখতেছি না মানে কিন্তু ভালো। দেখতেছিলাম মানে কি? দেখতেছিলাম মানে হচ্ছে আমরা দুইটা অপশন কিন্তু অলরেডি ক্যান্সেল আউট করে দিলাম। কেমন? সো দ্যাটস ভেরি গুড। আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি দ্যাটস গুড, আমরা এগুলো ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমাদের হাতে অ্যান্সার আছে আর দুইটা। এগুলো থেকে একটু যদি চিন্তা করি, হ্যাঁ, আর্লিয়ার রিসার্চ ইনটু ইট ওয়াজ বেসড অন আনরিলায়েবল ডাটা। এখন গাইস, আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় বলেন আমাকে, এখানে কি কোথাও বলছে যে রিলায়েবল ডাটা, আনরিলায়েবল ডাটা কিছু বলছে? না। আচ্ছা, তো তখন আমরা হচ্ছে ধরেন কথা কথা এটাও অ্যান্সার ক্যান্সেল করে দিলাম। তাহলে কিন্তু আমরা অনেক ইনফ্লুয়েন্সের সাথে না বুঝতে সিটাই হবে, পাওয়ারফুল আর ইনফ্লুয়েন্সের সাথে মানে দুইটা যায়, যেতে পারে। পাওয়ার প্রভাব দেখা বিস্তার করে, ইনফ্লুয়েন্সের প্রভাব বিস্তার করে, ওই দিক থেকে সিটাই হতে পারে। মানে এখানে আসলে হচ্ছে যে আমাদেরকে আমরা যদি স্পেসিফিক্যালি মানে এটাকে যদি আমি হাইলাইট করি, তাহলে সিচুয়েশনাল এন্ড কালচারাল যে ফ্যাক্টরসটা, এটাকে আমরা হাইলাইট করতে পারি। দ্যাটস নট অ্যাকচুয়ালি ব্যাড, ওকে, দ্যাটস ক্লোজ। আমরা একটু একটা ছোট্ট মাল্টিপল চয়েস কোশ্চেন গাইস। হুম 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 হুম। আচ্ছা, আমি একটু যদি আপনাদেরকে কিছু জিনিস বুঝাই বলি, কেমন? সবাই একটু মনোযোগে শুনবো, আর কেমন? মাল্টিপল চয়েস কোশ্চেন দুই ভাবে সলভ করা যায়। একটা টেকনিক হচ্ছে এটা, যে প্রসেস অফ এলিমিনেশন। ওকে, প্রসেস অফ এলিমিনেশন মানে হচ্ছে এই যে এইমাত্র আমরা কোশ্চেনটা যেভাবে সলভ করছি, এটাকে প্রসেস অফ এলিমিনেশন বলে। কেমন? মানে কি, আমরা আসছি, এসে আমরা বললাম যে আচ্ছা, ইউ নো হোয়াট, দেখি এখানে হচ্ছে ভ্যারি ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, তো কিছু বলে নাই, তাহলে এটা হবে না। আচ্ছা, আর্লিয়ার রিসার্চ ইনটু ইট ওয়াজ বেসড অন আনরিলায়েবল ডাটা, আনরিলায়েবল ডাটা নিয়ে তো কিছু বলে নাই, এটাও হবে না। এখানে বলছে ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সাইকোলজি, সাইকোলজি নিয়েও কিছু বলে না, তাহলে এটা হবে না। তো guys, এভাবে কিন্তু হচ্ছে আমরা প্রসেস অফ এলিমিনেশনটা করে, যদি কখনো আটকে যান যে ভাইয়া কোনোটাই বুঝতে পারতেছি না, তখন আপনারা এভাবে একটা থট প্রসেস দিতে পারেন যে কোনটা কোনটা হবে না। আনরিলায়েবল ডাটা আছে, হবে না। সাইকোলজিক্যাল ডাটা আছে, হবে না। পার্সন টু পার্সন কিছু বলে নাই, হবে না। এটা একটা টেকনিক, হ্যাঁ। আর অন্যভাবে যদি আমরা দেখি যে ভাইয়া এটার অ্যান্সার হচ্ছে কি সি কেন হবে, দেখেন আমরা যদি এখানে দেখি, এই যে এই জায়গাটাতে খেয়াল করেন, বলতেছে যে এক্সপেরিমেন্টাল, সিচুয়েশন এবং কালচারাল ফ্যাক্টর গুলা আমরা আগে যা ধারণা করছিলাম তার চেয়ে বেশি প্রভাবশালী। মানে আমরা আগে আন্ডার এস্টিমেট করছিলাম জিনিসটাকে, আমরা আগে জিনিসটাকে আন্ডার এস্টিমেট করছিলাম। তো এখানে বলতেছি কি যে দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস, কিছু কিছু জিনিসের ইনফ্লুয়েন্স, সার্টেন ইনফ্লুয়েন্সেস। গাইস, ওই সার্টেন ইনফ্লুয়েন্স বলতে আসলে এখানে যেটা মিন করছে এতক্ষণ তো সবাই বুঝেই গেছেন, রাইট? এই যে এক্সপেরিমেন্টাল, সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টর গুলো হচ্ছে সেই সার্টেন ইনফ্লুয়েন্সটা। তো বলতেছে এগুলোর ইম্পর্টেন্সটাকে আন্ডার এস্টিমেট করা হয়েছিল। আন্ডার এস্টিমেট করা মানে হয়েছিল কি, যে আমরা যা ধারণা করছিলাম এগুলো তার চেয়েও বেশি পাওয়ারফুল ছিল। মানে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কি করছি, আন্ডার এস্টিমেট করে ফেলছি। ঠিক ওই জায়গাটা থেকে আর কি, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যান্সারটা পাই ওকে, সি। আর গাইস, এবার কারা কারা বুঝতে পারছি কিংবা পারি না, আমরা একটু সবাই নিজেদের অপিনিয়নটা শেয়ার করি, কেমন? যে এখানে কি এবার আমরা অ্যান্সারটা ধরতে পারছি কিনা। ওকে, সবাই একটু শেয়ার করুন তো। ওকে, মাইক্রোফোনে আসেন, কথা বলেন, সবাই একটু শেয়ার করুন তো যে এখানে আসলে অ্যান্সারটা কি এবার আমাদের মেক সেন্স করছে কিনা। যদি না মেক সেন্স করে কোনো সমস্যা নেই, চলেন আমরা একটু আর্গিউ করি যে না ভাই এটা হবে না। ওকে, দ্যাটস অলসো হেলদি। মেক সেন্স করছে, কিন্তু স্যার এইভাবে মানে বের করা খুবই টাফ স্যার, আসলে পরীক্ষা হলে কি সম্ভব হবে? পরীক্ষার হলে এটা একমাত্র তখনই সম্ভব হবে যখন আমরা প্যাসেজের মিনিংটাকে একদম প্রিসাইসলি, অ্যাকুরেটলি, কমপ্লিটলি বুঝতে পারবো। প্যাসেজের মিনিংটাকে আমি যতটুকু ক্লিয়ারলি, স্পষ্টভাবে বুঝতে পারবো, এবং অ্যান্সার চয়েসেস এর মিনিং গুলাকেও আমরা যতটুকু কমপ্লিটলি বুঝতে পারবো। ওকে, নট যে আমরা মানে কি বলে একটু ধারণা করলাম, একটু অনুমান করলাম, একটু ওয়ার্ড দেখে, কিওয়ার্ড দেখে মিলালাম, এভাবে না।
রাদার আমরা যখন হচ্ছে প্যাসেজের মিনিংটাকে লাইনটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবো, ক্লিয়ারলি বুঝতে পারবো যে মিনিংটা কি, এন্ড সেম ভাবে আমরা প্যাসেজের প্রশ্নের মধ্যে যে অ্যান্সার চয়েস গুলো থাকবে সেগুলোর মিনিংটাকেও যদি আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি, তখন দেখবেন যে আমরা অটোমেটিকলি অনেকখানি এটা পারবো। তো এটা শুধু তখনই হবে যখন আমাদের কম্প্রিহেনশনটা খুব সিগনিফিকেন্ট হবে। গাইস এই জন্যই আর কি আমরা এত কষ্ট করে আপনাদের, যদি একটা সিক্রেট শেয়ার করি, আমি গতকালকে রাতে, গত 2 দিনে 48 ঘন্টায় আমি ঘুমাইছি হচ্ছে টোটাল 4 ঘন্টা। 4 ঘন্টা একটু বেশি হতে পারে, কিভাবে বোঝায় বলে, তার আগের দিন ঘুমাইছিলাম, তারপরে গতকালকে রাতে আর ঘুমানোর সময় পাইনি। তো রাতের অ্যারাউন্ড 4টার দিকে, আমার মনে আছে গতকালকে রাতের এক্স্যাক্টলি 4টার দিকে আমি সময় পাচ্ছিলাম এন্ড বসে বসে আজকে আপনাদেরকে এই প্যাসেজটা পড়াবো, তো আমি আগে থেকে প্ল্যান করে রাখছি। তো আমি বসে বসে রাতে 4টা বাজে আপনাদের জন্য এই শীটটা বানাইছি, বুঝছেন। এন্ড আই রিমেম্বার আমি এত অতিরিক্ত ক্লান্ত ছিলাম, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমি জেনুইনলি খুব বেশি ক্লান্ত ছিলাম। এন্ড আমি এটা বানাই, আমার মনে আছে আমি বিছানায় গিয়ে যে শুইছি, মানে আমি আর স্বপ্ন দেখারও টাইম পাই নাই। ওকে, তারপর আমি আবার হচ্ছে সকাল লেটস সে বোধহয় 8:30টার দিকে উঠে যাওয়া লাগছে, আমার আরো কিছু কাজ ছিল। এন্ড আজকে সারাদিন আমি আর মানে জেনুইনলি আমি যে ক্লাসে ঢোকার 10 মিনিট আগে আমি জাস্ট এই যে বাইরে থেকে তেহরি অর্ডার করে 10 মিনিট নিয়ে কোনো রকম খেয়ে দিয়ে জুস টুস খেয়ে আপনাদের সাথে ক্লাসে আসছি, কেমন। আচ্ছা, এখন এটা আমি আমার স্টোরিটা ইম্পর্টেন্ট না, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা যে দ্য রিজন আমি এতটা পরিশ্রম করে হলো বা এতটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও এই শীটটা আপনাদের জন্য বানাইছি, এই যে বাংলা ট্রান্সলেশনটা বলে এটার পিছনে প্রাইমারি কারণটা হচ্ছে এটা এতটাই ইম্পর্টেন্ট। এটা এতটাই ইম্পর্টেন্ট যে আমরা এই সেন্টেন্স গুলোর মিনিংটাকে বিস্তারিতভাবে, ক্লিয়ার ভাবে, স্পষ্টভাবে বুঝতে পারি। যত আপনি স্পষ্টভাবে মিনিং গুলো বুঝতে পারবেন যে স্টুডেন্ট, তত দেখবেন যে কোশ্চেন গুলোর অ্যান্সার আপনার জন্য ইনটুইটিভলি এসে পড়বে। আর যদি আপনি এই কোশ্চেনের মিনিং গুলো ঠিক মতো না ধরতে পারেন, তখন আর কি সমস্যা হবে, কেমন গাইস। এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমাদের হচ্ছে এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে হবে। যত বেশি আপনি দৌড়াদৌড়ি করবেন, রাশ করবেন, হুলস্থুল করবেন, নার্ভাস হয়ে যাবেন, নার্ভাস হলে আমাদের এমনিতেও হুলস্থুল বেড়ে যায়, তত দেখবেন যে এগুলো হবে না, কেমন। কারণ এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম অ্যান্সার হয়তো, এই জন্য সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে খুব দেখবেন যারা হচ্ছে খুব ভালো অ্যান্সার পায়, কেমন গাইস। আচ্ছা, রাজু বলছেন হ্যাটস অফ টু ইউ এন্ড ইউর ডেডিকেশন, থ্যাংক ইউ গাইস, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। তো যেটা বলছিলাম যে গাইস, আপনারা হচ্ছে দেখবেন যারা খুব ভালো স্টুডেন্ট হয়, হ্যাঁ, ওদেরকে কখনো যদি আপনি অ্যান্সার করতে দেখেন বা ওদেরকে যদি কখনো আপনি এক্সাম দিতে দেখবেন, ওদেরকে দেখবেন না যে ওরা খুব হুলস্থুল করতেছে, ওদের চেহারার মধ্যে স্ট্রেস এরকম কিছু না। ওরা হচ্ছে দেখবেন যে খুব ঠান্ডা মাথায় জাস্ট পড়তেছে, আচ্ছা এই লাইনটার মানে কি। তো হয়তো ওখানে লেখা আছে, ইট অ্যাপিয়ার্স দ্যাট experimental situational cultural factors are even more powerful in shaping wisdom than previously imagined, says associate professor Igor Grossman। মানে বলতেছে যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশন এবং কালচারাল ফ্যাক্টর গুলা আগে যা চিন্তা করছিলাম তার চেয়ে বেশি পাওয়ারফুল, কেমন। এটাই তো বলতেছে না, যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনাল কালচারাল যে বিষয়গুলো আছে এগুলো আগে যা চিন্তা করছিলাম তার চেয়ে বেশি পাওয়ারফুল। ভালো কথা। যাই, এখন আমরা একটু প্রশ্নে যাই, দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলতেছে যে হচ্ছে আমি একটা এটা কথা অ্যাড পার্সন টু করতে চাই পার্সন আপনার সাথে। ভ্যারি করে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন না কি বলছিলেন। আচ্ছা, আমি একটা কথা অ্যাড করতে চাই। উনি বলছিলেন যে এক্সাম হলের কথা, তো আমি আসলে অ্যাড করতে চাই যে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে একটা প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেলে তখন ওইটা আসলে আলটিমেটলি ডেভেলপ করবে। আমি যে শুরুতেই এক্সাম হলের কথা চিন্তা করি, তাহলে এখন আসলে আমাদের কাছে অন্ধকার লাগবে। তো এইটা 2 মাস, 3 মাস, 4 মাস যদি এই ক্রিটিক্যাল থিঙ্কিংটার ভিতর দিয়ে যেতে পারি, আলটিমেটলি ওই সময়টাতে উই উইল বি প্রিপেয়ার্ড। That's আই থিংক সো। absolutely correct. I think that's absolutely correct, guys. সবার জন্য একটা তালি দিতে, ওকে, that's also a very foundational point আমরা যেটা রাখছি, যে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা, ফর এক্সাম্পল যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি প্রোগ্রামার হয়, কেউ যদি হচ্ছে ডিবেটার হয়, তাদের একটা ওয়ে অফ ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, তাই না। তো আইএলটিএস এর কোশ্চেন গুলো সলভ করার জন্য একটা সার্টেন ওয়ে অফ ক্রিটিক্যাল থিঙ্কিংটা দরকার পড়ে। এবং সেটা কিভাবে আসবে, সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে যেটা আমরা এখন ক্লাসে করতেছি, আপনারা যে এই মুহূর্তে সবাই মিলে ক্লাসে করতেছেন, যে আলোচনা করতেছেন, অপিনিয়ন দিতেছেন, ভুল হচ্ছে তাও তর্ক করতেছি। হ্যাঁ, তর্ক করতেছি কেন? দিস ইজ হেলদি। যত বেশি তর্ক করতেছি তত বেশি আমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হচ্ছে। অ্যান্ড আজকে আমার ভুল হবে,
এক্সাম হলে গিয়ে এই ভুলটা হয়তো আমাকে কোনো একদিন সেভ করবে যে না, এটা এই লজিকটা এভাবে কাজ করে না, আই হ্যাভ টু ডু ইট ডিফারেন্টলি। কেমন? তখন আর কি ওই ক্রিটিক্যাল থিঙ্কিংটা, ওই ওই অ্যাওয়ারনেসটা ডেভেলপ হবে। আচ্ছা, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি নাইস পয়েন্ট। সবাই তো রাজীব সাহেবের জন্য একটা তালি দিত গাইস, বললেন ভেরি নাইস পয়েন্ট। তো আমি যেটা বলছিলাম স্টুডেন্টস, তো আমাদের মেইন পয়েন্টটা তাহলে যেটা এটা, যে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদের রিডিং এর আন্ডারস্ট্যান্ডিংটা খুব সিগনিফিকেন্ট হওয়া লাগবে। কেমন? আমাদের কি হওয়া লাগবে? রিডিং এর আন্ডারস্ট্যান্ডিংটা খুব সিগনিফিকেন্ট হওয়া লাগবে। এন্ড এই জন্যই আর কি আমরা এতটা পরিশ্রম করছি এই বাংলা মিনিং গুলোকে বোঝার জন্য, এবং এই জন্যই এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আমরা এখানকার যেই ভোকাবুলারি গুলো আছে সেগুলোকেও আর কি সবসময় মুখস্থ করে রাখি টাইম টু টাইম। কেমন? এটা আসলে জেনুইনলি ক্রিটিক্যাল। জি, আচ্ছা গাইস, তো তাহলে আমরা কি হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই? এখানে তো উনি আরো অনেক কথা বলছে যে হুম 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 বুঝবো পাওয়ারফুল শেয়ারিং উইজডম দ্যাট প্রিভিয়াস ইমাজিন, মানে এই লাইনে যে আনসারটা আছে এখানে তো আরো অনেক কথা পরে বলছে। তো ওইগুলো পরের লাইনগুলোকে আমরা কেন ধরিন রে? সাইকোলজিক্যাল cumulatively suggest that people's ability to reason with various dramatically across experimentation and situational context. এখানে তুমি আরো কথা বলছো, তো ওইগুলো যদি পড়তে যাই তাহলে তো কঠিন হয়ে যাবে, রাইট? এন্ড এটা আমরা কিভাবে বুঝবো যে আমি আগের লাইনটাই কেন ধরছি? গাইস, আগের লাইনটা ধরছি, এটার প্রাইমারি কারণটা হচ্ছে আমাদের প্রশ্নে বলছিল ইগোর গ্রসম্যান কি সাজেস্ট করেছেন। তো ইগোর গ্রসম্যান হচ্ছে এই আমার ইগোর গ্রসম্যান, আর উনি সাজেস্ট করে মানে হচ্ছে উনি বলেছে কোনো একটা কথা। সেইজ অ্যাসোসিয়েট প্রফেসর ইগোর গ্রসম্যান, মিনিং হচ্ছে ইগোর গ্রসম্যান সাজেস্ট করছে। তো তার আগে দেখা যাচ্ছে যে ওরা এই লাইনটা দিছে। তো তো আমরা এই জন্য তখন বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ইগোর গ্রসম্যানের সাজেশনটা, যেটা উনি বলেছে। কেমন? আমরা চাইলে পরবর্তী লাইনগুলো পড়তে পারি জাস্ট টু বি সেফ। অ্যান্ড যদি আমরা পড়ি, তো এখানে ধরেন বলতেছে রিসেন্ট empirical findings from cognitive, developmental, and social and personality psychology cumulatively suggest that people's ability to reason widely varies dramatically across experimental and situational context. তো এখানে কি যে বলতেছে সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল আর পার্সোনালিটি সাইকোলজি থেকে সাম্প্রতিক যেই আবিষ্কারগুলো পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের উইজ ডিসিশনের যে ক্যাপাসিটিটা, সেটা কিন্তু হচ্ছে অনেক জায়গায় অনেক রকম হয়। কেমন? অনেক জায়গায় অনেক রকম হতে পারে। এখন কথা হচ্ছে এই কথাটা কিন্তু হচ্ছে আমাদের ওই ভদ্রলোক বলছে কিনা এটা কিন্তু কোথাও বলে নাই। দেখেন তো, এই জিনিসটা খেয়াল করছেন যে এখানে এই যে জায়গাটা, এটা কিন্তু ইগোর গ্রসম্যানের কমেন্ট না। ডিড ইউ নোটিস দ্যাট গাইস? এই যে সেইজ ইগোর গ্রসম্যান, এইটা ছিল হচ্ছে ইগোর গ্রসম্যানের কমেন্ট, পরেরটা কিন্তু ইগোর গ্রসম্যানের কমেন্টই না। এই এক। কেমন? কেমন? হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি তার কমেন্টই না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই লাইনটাতে দেখেন কি বলছে, পিপলস অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি ভ্যারিজ ড্রামাটিকলি ক্রস এক্সপেরিমেন্টাল অ্যান্ড সিচুয়েশনাল কনটেক্সট। মানে হচ্ছে মানুষ ওয়াইজলি ডিসিশন নিবে কি নিবে না সেটা খুব ভিন্ন রকম হতে পারে। কিসের উপরে বেস করে? এক্সপেরিমেন্টাল এবং সিচুয়েশনাল কনটেক্সটের উপরে ভ্যারি করে ডিফারেন্ট হতে পারে। এখানে কিন্তু বলছে হচ্ছে মানুষ টু মানুষ ডিফারেন্ট হতে পারে। প্যাসেজের মধ্যে এটা আলাদা করে কোথাও এমনিতেও বলে নাই যে মানুষ টু মানুষ কোনো কিছু ডিফারেন্ট হতে পারে। প্যাসেজের মধ্যে বলতেছে ড্রামাটিকলি ডিফারেন্ট হতে পারে, এক্সপেরিমেন্টাল এন্ড সিচুয়েশনে ডিফারেন্ট হতে পারে। সি দ্য পয়েন্ট ডিফারেন্ট গাইস? ওরা বলতেছে এক জায়গায় বলতেছে মানুষ আর মানুষের মধ্যে ডিফারেন্ট হতে পারে, আরেকটা বলতেছে মানুষের মধ্যে উইজডমের লেভেলটা ডিফারেন্ট হতে পারে সিচুয়েশনের উপরে। দুটো কিন্তু আলাদা জিনিস। কেমন? মানুষ টু মানুষ ভ্যারি করে আর সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে, দুটো কিন্তু এক জিনিস না। মানুষ টু মানুষ ভ্যারি করে মানে হচ্ছে ধরেন রহিম আর করিম আছে, রহিমের জ্ঞান অনেক বেশি, করিমের জ্ঞান অনেক কম। এটা হচ্ছে মানুষ টু মানুষ। আর কথার কথা, লেটস সে সিচুয়েশনাল কনটেক্সট মানে কি, ধরেন রহিম একটাই লোক আছে, এই লোকটা দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, তো তার হচ্ছে বিজনেসের অনেক এক্সপিরিয়েন্স, ওই সিচুয়েশনটাতে তার হচ্ছে অনেক নলেজেবল আর কি ডিসিশন সে নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই লোকটা
হতে পারে ধরো দেখা যাচ্ছে যে কোনো ম্যাথমেটিশিয়ান না, তো দেখা যাচ্ছে ম্যাথমেটিক্স এর কন্টেক্সট আসলে সে কিছু পারে না, বা এই লোকটা দেখা যাচ্ছে হচ্ছে মানে ধরেন একটা সে হয়তো ভালো ফাইট করতে পারে না, কেমন? তো এখন ধরেন রাস্তাঘাটে আপদে বিপদে পড়লে কি করতে হবে সেই জিনিসটা সে ভালো পারে না। তাহলে মানে এখানে যেটা মিন করছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এন্ড সিচুয়েশনাল কনটেক্সটে মানুষের ওয়াইজলি ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা চেঞ্জ হয়, কেমন? তার মানে হচ্ছে যদি মানুষ একজন থাকে, রহিম রহিম দেখা যাচ্ছে অনেক ভালো বিজনেসম্যান, সে বিজনেসের ব্যাপারে অনেক ভালো ডিসিশন নিতে পারে, কিন্তু তার হয়তো রাস্তাঘাটে বিপদ আপদ হ্যান্ডেল করার মতো ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই, সে ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারে না। তো এখানে সিচুয়েশনের উপর জিনিসটা খুব ডিপেন্ড হয়। আমাদের প্যাসেজের মধ্যে কিন্তু এই কথাটা বলে, কোশ্চেন এটা বলে না, প্রশ্ন বলছে 1% অ্যানাদার পারসন, মানে হচ্ছে কি যে রহিম আর করিম দুজন মানুষ আছে, দুজনের মধ্যে জ্ঞানের খুব প্রভাব, হ্যাঁ, ছোট ভাই বড় ভাই, একজন খুব বুদ্ধিমান আরেকজন খুব বোকাশোকা আর কি, গাইস। এবার কারা কারা বুঝতে পারছে যে ভাইয়া যে ফার্স্ট অফ অল আমরা যদি পরের লাইনগুলো পড়ি এবং সেটাকে যদি ক্লোজলি অ্যানালাইজ করি, ক্রিটিক্যালি থিঙ্ক করি, এখনো কিন্তু সেম কথাটা বলে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা পরের লাইনে এমনিতেও যাওয়া লাগতো না, বিকজ পরের লাইনটা আসলে আমাদের ইগর গ্রসম্যানের কমেন্ট ছিলই না, কেমন? এই আর গাইস, এখন কি এমন কেউ আছে যে বুঝতে পারি নাই? থাকলে একটু মেসেজ করি তো, নির্দ্বিধায় মেসেজ করি, কেমন? বা কথা বলি, প্রশ্ন করি। আর আমার একটা কথা বুঝে ছিল গেছি। স্যার, প্রশ্ন। বলেন ইয়াসরুন, কি প্রশ্ন? স্যার আমি বললাম যে আপনার এই যে কোশ্চেন গুলো মাল্টিপল চয়েস, আমার তো আপনার যেটা লাইনটা মানে প্রথম তো ভালো করে বুঝতে হবে, মানে আপনার উত্তরটা। এখন বোঝার পর স্যার এটা তো আমার যেটা জি সিনোনিম ভাই, সিনোনিম আপনি কি ওয়ার্ড। শুনতে পাচ্ছেন? জি বলুন স্যার। বলুন, শুনছি। আমাদের তো স্যার synonym তো ভালো জানতে হবে স্যার। সিনোনিম যদি না জানি তাহলে তো স্যার এটা আমরা যে প্রত্যেকটা তো প্রায় উত্তরগুলা প্রায় এক হয়ে যায় কাছাকাছি। এই জন্য স্যার সিনোনিমটা আমাদের পাশাপাশি সম্ভবত জানতে হবে, ঠিক না স্যার? তাহলে তো আমি মানে ওটা ধরতে পারবো এটা তো সেম আসে। অ্যাকচুয়ালি শুধু আপনি সিনোনিম ডিপেন্ড করলে হয় না, কারণ সিনোনিম একদম প্রপার সিনোনিম কিন্তু এখন কোথাও ওরকম ভাবে দেওয়া মানে মেনলি করে না, কিন্তু কনটেক্সট ভেরি করতেছে, কতগুলো কিছু প্রশ্ন কনটেক্সটে এসে মেইন। প্রায় হ্যাঁ, আসলে এখানে হচ্ছে সিনোনিম আর প্যারাফ্রেজের একটা প্রেজেন্স রয়েছে, তবে অ্যান্সার সঠিকভাবে করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি মিনিংটা বুঝতে পারছি কিনা, যে এখানে এক্স্যাক্টলি কথাটা কি বলছে। আপনাদেরকে একটা যদি সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে এই কোশ্চেন গুলো আসলে আপনার কম্প্রিহেনশন লেভেলটাকে টেস্ট করছে। কম্প্রিহেনশন লেভেল মানে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু অ্যাকুরেট, কতটুকু প্রিসাইজ, ওই জায়গাটাকেই ওরা টেস্ট করছে। হ্যাঁ, ওই জায়গাটাকেই ওরা টেস্ট করছে। এই জন্যই আর কি কোশ্চেন গুলো এভাবে দেয়া, যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স করে আর কি দেয়া। এই কোশ্চেন গুলো যদি বাংলায় লেখা থাকে আপনারা কিন্তু অনেক ইজিলি পারবেন, বিকজ বাংলা লেখাটা বোঝার ক্ষমতা আপনাদের অনেক সিগনিফিকেন্টলি বেটার ইংরেজিটা বোঝার তুলনায়, কেমন? তো সিম্পল কথা হচ্ছে যে হ্যাঁ, তো সিম্পল কথা হচ্ছে সিনোনিম এন্ড প্যারাফ্রেজের একটা প্রেজেন্স আছে, একটা ইম্পর্টেন্স আছে যখন আমরা স্ক্যানিং করতে যাই, বাট আমরা যখন কোশ্চেন সলভ করতে যাই, কোশ্চেনের অ্যান্সারটা ফাইনালাইজ করতে যাই, সেই যে ওই জায়গাটাতে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি প্রশ্নটা এবং আমার প্যাসেজের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটাকে কতটুকু ক্লোজলি, কতটুকু প্রিসাইসলি, অ্যাকুরেটলি, ক্লিয়ারলি আমি কথাটা বুঝতে পারছি। আর ওরা আসলে আমাদেরকে ঠিক ওই জায়গাটাতেই চ্যালেঞ্জ করতেছে, কেমন? এই জন্যই কথাগুলো এত পেঁচানো করে বলা, ঠিক আছে guys? আচ্ছা, থ্যাংক ইউ গাইস। সো চলেন আমরা তাহলে হচ্ছে আমাদের থার্ড কোশ্চেনটাতে চলে যাই। থার্ড কোশ্চেনটাতে আমরা চলে যাবো। থার্ড কোশ্চেনটাতে যদি আমরা যাই, লেটস গো। থার্ড কোশ্চেনটাতে বলতেছে অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ, হ্যাঁ, থার্ড প্যারাগ্রাফ অনুসারে গ্রসম্যান ক্লেইমস দ্যাট, গ্রসম্যান ক্লেইম করতেছে যে, দেখেন আগে বলছিল গ্রসম্যান সাজেস্ট দ্যাট, গ্রসম্যান সাজেস্ট করতেছে, পরের প্যারাগ্রাফটাতে বলছে গ্রসম্যান ক্লেইম করতেছে, মানে সে কিছু একটা বলছে। ক্লেইম করা, সাজেস্ট করা, হ্যাঁ, এগুলার মানে হচ্ছে সে কিছু একটা বলছে। সহজ কথা হচ্ছে সে কিছু একটা বলছে। তো ওই বলা কথাটা কি সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, যে দ্য লেভেল অফ উইজডম অ্যান ইন্ডিভিজুয়াল শোজ, একজন ইন্ডিভিজুয়াল হচ্ছে যে পরিমাণে লেভেল অফ উইজডম শো করে সেটার ব্যাপারে সে কিছু একটা কমেন্ট করছে, সে কিছু একটা বলছে, সে কিছু একটা কমেন্ট করছে, কিছু একটা এক্সপ্রেস করছে, এক্সপ্লেইন করছে। সাজেস্ট মানে ক্লেইম করা মানে হচ্ছে সে কিছু একটা বলছে। তো সেই কথাটা একটু যদি ঘুরে আসি, তো দেখি পরের কোশ্চেনটাতে আমরা যদি একটু গ্রসম্যানের কমেন্টটাকে খুঁজে বের করে ফেলি। গাইস সবাই একটু স্ক্যানিং করুন তো আমার সাথে, যে গ্রসম্যান কোথায় আছে কথাটা। ওকে, সবাই যদি একটু আমাকে হেল্প করেন যে গ্রসম্যান কথাটা কোথায় আছে। হ্যাঁ, ইগর গ্রসম্যান কোথায় আছে, 4 নম্বর লাইনে। কোথায় আছে, কোথায় আছে?
এই যে গাইস, হ্যাঁ, গ্রসম্যান 4 নাম্বার লাইনে স্যার, 4 নাম্বার লাইনে। 4 নাম্বার লাইনে, রাইট? আচ্ছা, 4 এখানে নম্বর একটা প্যারা। সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন ওরা বলছে এক্স্যাক্টলি গাইস, এখানে কি বলছে, এক্সপ্লেইনস ইগর গ্রসম্যান, মানে জিনিসটা হচ্ছে ইগর গ্রসম্যান এক্সপ্লেইন করছে। তার মানে এক্সপ্লেইন করছে মানে হচ্ছে ইগর গ্রসম্যান ক্লেইম করছে, ইগর গ্রসম্যান বলছে কথাটা, এক্সপ্রেস করছে, এক্সপ্লেইন করছে। তো দেখি আমাদের ইগর গ্রসম্যান স্যার আছেন, উনি আমাদেরকে কি এক্সপ্লেইন করছেন, সেন্টেন্সটা যদি একটু পড়ে আসি। তো বলতেছে যে it is impossible to characterize thought processes attributed to wisdom without considering the role of contextual factors. তো বলতেছে যে এটা অসম্ভব, হ্যাঁ, এটা অসম্ভব যে আমরা উইজডমের সাথে রিলেটেড যে চিন্তা ধারাগুলো আছে সেগুলোকে এক্সপ্লেইন করি যদি না আমরা পরিস্থিতিগত যে সিনারিওটা আছে সেটাকে কনসিডারেশনে না, পরিস্থিতিটাকে যদি কনসিডারেশনে না নিই, পরিস্থিতিটাকে কনসিডারেশনে না নিলে আমরা আসলে উইজডম রিলেটেড যে চিন্তাধারাগুলো আছে সেগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারবো না। আচ্ছা, ভালো কথা, কথাটা ক্লিয়ার হতে পারছি না কি বলছে। আমরা একটু পরের লাইনটাও জাস্ট একটু সেফ হওয়ার জন্য পড়লাম, দেখি পরের লাইনে কি বলে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, উইজডম ইজ নট সোললি অ্যান ইনার কোয়ালিটি। উইজডমটা মানে আসলে ইন আদার ওয়ার্ডস বললে, অন্য কথায় বলতে গেলে, হ্যাঁ, তখন আমরা মানে ওরা কথাটাকে একটু সহজ করে একটু এক্সপ্লেইন করতেছে, আমরা একটু পরে দেখি কি বলে। তো বলতেছে যে ইন আদার ওয়ার্ডস উইজডম ইজ নট সোললি অ্যান ইনার কোয়ালিটি। উইজডমটা আসলে একটা মানে শুধু যে এটা একটা হচ্ছে গিয়ে ভিতরের একটা গুণ এরকম না, বাট রাদার আনফোল্ডস অ্যাজ আ ফাংশন অফ সিচুয়েশনস পিপল হ্যাপেন টু লিভ। রাদার আনফোল্ডস মানে বড় বলতেছে যে এটা নির্ভর করে হচ্ছে একটা মানুষ কোন পরিস্থিতিতে আছে সেটার উপরে। কেমন? তাহলে গাইস, আমরা এখন যেহেতু ওনার কথাগুলো শুনলাম, আমরা কি বুঝলাম যে আপনি যদি পরিস্থিতিটাকে কনসিডারেশনে না নেন তাহলে উইজডমের যেই বিষয়গুলো আছে সেগুলোকে বোঝা যাবে না। অন্যদিকে বা অন্যভাবে বলতে গেলে উইজডমটা আসলে একটা ভিতরের কোয়ালিটি না, এটা দেখা যাচ্ছে যে মানুষ কে কোন পরিস্থিতিতে আছে সেটার উপরে নির্ভরশীল। এতটুকু তো সবাই বুঝে গেছে, তাই না? মেইন কথাটা উনি কমেন্টে এটাই করছে যে আমরা কিন্তু আসলে পরিস্থিতির কন্টেক্সচুয়াল ফ্যাক্টর, পরিস্থিতিটাকে যদি বিবেচনায় না আনি তাহলে উইজডম নিয়ে কথা বলা সম্ভব না। এটা ভিতরের মানে এটা কোনো ইনার কোয়ালিটি এমন না, ব্যাপারটা অন্যভাবে বলতে গেলে জিনিসটা ইনার কোয়ালিটি টাইপের কিছু না, এটা আসলে পরিস্থিতির উপরে নির্ভর করে যে কে কোন পরিস্থিতিতে আছে। কেমন? এই কথাটা যদি আমরা বুঝে থাকি সহজ করে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এবার একটু আমরা আসি তো যে এখানে হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটি হবে। সামথিং টেলস মি এবার আপনারা আগের চেয়ে অনেক বেটার অ্যান্সার করবেন। 29 নম্বর অ্যান্সারটা হবে, সবাই একটু শেয়ার করি। ওকে, অ্যান্সারটা হবে বি। আচ্ছা, কেন অ্যান্সারটা বি হবে সেটা যদি একটু ক্লিয়ার করি। বিকজ এখানে দেখেন বিতে বলতেছে গ্রসম্যান ক্লেইমস দ্যাট লেভেল অফ উইজডম হোয়াট। তো এখন দেখেন এখানে বলছে যে আমরা যদি ইট ইজ ইম্পসিবল টু ক্যারেক্টারাইজ thought processes attributed to wisdom without considering the role of contextual factors, মানে আমরা পরিস্থিতির কথা যদি বিবেচনায় না আনি তাহলে কিন্তু আমরা হচ্ছে উইজডমটাকে ধরতে পারবো না, কেমন আলোচনা করতে পারবো না। তো তারপরে বলতেছে অন্যদিকে ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বললে, উইজডম ইজ নট সোললি অ্যান ইনার কোয়ালিটি, এটা একটা ভিতরের কোয়ালিটি এমন না, রাদার আনফোল্ডস অ্যাজ আ ফাংশন অফ সিচুয়েশনস পিপল হ্যাপেন টু বি ইন। মানে বলতেছে যে এটা যে আসলে শুধু একটা ইনার কোয়ালিটি বা ভিতরের কোয়ালিটি এরকম না, এটা আসলে নির্ভর করে যে কে কোন পরিস্থিতিতে আছে সেটার উপরে। কেমন গাইস? তো guys, সবাই একটু আমাকে তাহলে অ্যান্সার করেন তো যে এই কোশ্চেনটার অ্যান্সারটা আসলে কি হওয়া উচিত। ওকে, আমি মাইক্রোফোনটা আবার অন করে দিচ্ছি, প্লিজ সবাই একটু অ্যান্সার করেন তো যে এই কোন অ্যান্সারটা কি হওয়া উচিত। ভাইয়া বি নাম্বারটা। বি নাম্বারটা হবে কেন বলুন তো গাইস? বি নাম্বারটা কেন হবে, এটার পিছনে এক্সপ্লেনেশনটা কি? এখানে স্পেসিফিক্যালি সার্কামস্টেন্সেস এর কথা বলা হয়েছে, মানে অর্থাৎ সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। রাইট, এক্স্যাক্টলি। এটার ব্যাপারটা হচ্ছে এটা যে কি বলছে, উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। হ্যাঁ, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রকম হবে। এই যে এখানে যেটা বললো না, কেমন, এখানে যেটা বলা হলো না যে উইজডমটা, ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা গাইস, আরেকটু কেউ যদি এক্সপ্লেইন করে আমাকে একটু বুঝাই বলবেন যে এটা আসলে বি নাম্বারটা কেন হবে। আমি যদি কনফার্ম করি যে এটা বি হবে, বাট কেন হবে, বি নাম্বারটা কেন হবে গাইস? হোয়াট ডু ইউ থিংক? আর কার কোনো অপিনিয়ন আছে? বিভিন্ন পরিস্থিতিতে এটা চেঞ্জ হতে পারে। এই যে স্যার মেন পরিস্থিতিতে চেঞ্জ হয় বিভিন্ন পরিস্থিতিতে।
ভেরিফাই দেখার কারণে স্যার এটা বুঝলাম যে এটা হতে পারে, মেবি হবে। 2 আর এই জায়গায় নাম্বারটা লেখা আছে ইয়েস ডিফিকাল্ট, ডিফারেন্ট উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্স, বিভিন্ন পরিস্থিতিতে এটা চেঞ্জ হতে পারে, এক জায়গায় ইসে থাকবে না। এক্স্যাক্টলি গাইস, সবাই একটু ওনাদের জন্য তালি দিত। দ্যাট ওয়াজ আ রিয়েলি নাইস এক্সপ্লেনেশন। পয়েন্টটা হচ্ছে এটা যে ওখানে এটাই বলছিল না যে হচ্ছে এটা পরিস্থিতির উপরে নির্ভর করে ভিন্ন রকম হতে পারে। জি। পরিস্থিতি যেরকম কে কোন পরিস্থিতিতে আছে সেটার উপরে ডিপেন্ড করে সেটা আর কি বোঝা যাবে। তো সেক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা কত? ডি, বি। ঠিক আছে, এখন চলেন আমরা হচ্ছে আমাদের ফাইনাল কোশ্চেনটাতে যদি একটু চলে যাই মাই ডিয়ার স্টুডেন্টস। ফাইনাল কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য 5th প্যারাগ্রাফ। হ্যাঁ, 5th প্যারাগ্রাফে আসলে কি আলোচনা করা হয়েছে? তো গাইস আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে সবাই 5th প্যারাগ্রাফটা ভালো করে বুঝবো, একটু লম্বা সম্বা প্যারাগ্রাফ আছে। তারপরে আমরা হচ্ছে ওখানে আর কি মিনিং গুলা ক্লিয়ার করবো, কেমন? তো দেখি এখানে 5th প্যারাগ্রাফে যদি সবাই একটু পড়ি এখানে কি বলতেছে। 5th প্যারাগ্রাফে বলতেছে, ওকে, Grossman and his colleagues have also found that one of the most reliable ways to support wisdom in our day-to-day decisions is to look at scenarios from a third-party perspective. মানে বলতেছে কি যে গ্রসম্যান এবং তার সহকর্মীরা আরো দেখেছেন যে আমাদের ডে টু ডে দৈনন্দিন সিদ্ধান্তগুলাতে উইজডমটাকে সাপোর্ট করার একটা সবচেয়ে নির্ভরযোগ্য ওয়ে হচ্ছে যে কোনো পরিস্থিতিকে থার্ড পার্টি পার্সপেক্টিভ থেকে, মানে তৃতীয় পক্ষের দৃষ্টিকোণ থেকে। থার্ড পার্টি পার্সপেক্টিভ মানে ধরেন আমি রাগ করছি আপনি রাগ করছেন, বা আমি খুশি আছি আপনি খুশি আছেন, বা আমরা দুজন হচ্ছে খুব আর্গিউ করতেছি কিছু একটা নিয়ে, আরেকজন দূর থেকে দেখতেছে। তো দেখা যাচ্ছে যে দূর থেকে যে দেখে সে হচ্ছে আনবায়াসড দেখতে পারতেছে, রাইট? তো ওভাবে আর কি যে থার্ড পার্টি পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখা, যেন অ্যাজ দো গিভিং অ্যাডভাইস টু আ ফ্রেন্ড, যেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে হচ্ছে অ্যাডভাইস দিচ্ছেন। তাহলে উনি কি বলতেছে যে মানে উইজডম জিনিসটাকে সাপোর্ট করার একটা খুব ভালো টেকনিক হচ্ছে যে কোনো সিনারিওকে থার্ড পার্টি পার্সপেক্টিভ থেকে দেখা, যেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে হচ্ছে গিয়ে একটা পরামর্শ দিচ্ছেন। ভালো কথা, দেখি তারপরে আরো কি বলছেন। Research suggests that when adopting a first-person viewpoint, we focus on the focal features of the environment. And when we adopt a third-person observer viewpoint, we reason more broadly and focus on interpersonal and moral ideas of justice and impartiality. আচ্ছা guys, first thing to realize here is that এই সেন্টেন্সটা কিন্তু অনেক লম্বা একটা সেন্টেন্স, এন্ড আমি আপনাদেরকে হচ্ছে সেন্টেন্স গুলো ব্রেকডাউন করা শেখাবো। আজকের ক্লাসে তো রিডিং করছি, এখন পারতেছি না, বাট আমি কিন্তু এটা আপনাদেরকে যত্ন করেই দেখাবো আস্তে আস্তে, কেমন? তো এটা নিয়ে আমরা সবাই নিশ্চিন্ত থাকি। আপাতত যদি আমরা এখান থেকে একটু পড়ি, এখানে বলতেছে রিসার্চ সাজেস্ট দ্যাট, কেমন? রিসার্চ সাজেস্ট করে যে, কি সাজেস্ট করে? রিসার্চ সাজেস্ট দ্যাট when adopting a first person viewpoint, যখন আমরা হচ্ছে ফার্স্ট পারসন দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করি, we focus on the focal features of the environment. কেমন? আমরা হচ্ছে তখন পরিবেশের শুধু হচ্ছে কি ফোকাল ফিচার, মানে হচ্ছে ধরেন আমরা আমরা হচ্ছে খুব কিছু স্পেসিফিক জিনিসের উপরে ফোকাস করি। তারপরে বলতেছে বাট when we adopt a third person observer viewpoint, বাট যখন হচ্ছে আমরা হচ্ছে গিয়ে অবজারভার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখি, we reason more broadly and focus more on interpersonal and moral ideas. তখন দেখা যাচ্ছে কি তখন আমরা আরো বিস্তৃতভাবে জিনিসগুলোকে দেখি এবং আমরা ইন্টারপার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত যে বিষয়গুলো আছে এবং মোরাল আইডিয়াস মানে হচ্ছে নৈতিক যে দিকগুলো আছে সেগুলোর দিকে বেশি মনোযোগ দিই, কেমন? তো এখানে আরো কি বলতেছে, such as justice and impartiality, যেমন ধরেন আমরা ন্যায় বিচার বা নিরপেক্ষতা এগুলোর দিকে বেশি ফোকাস করি। মানে সিম্পল কথা ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তখন আমরা একটু ন্যারো মাইন্ডেড হয়ে যাই, আর যখন আমরা হচ্ছে একটু থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, অবজারভারের জায়গা থেকে দেখি, তখন আমরা আরো ওপেনলি হচ্ছে জিনিসটাকে দেখি, আরো ইন্টারপার্সোনাল জায়গা থেকে দেখি, আরো মোরাল ভ্যালিউ, হ্যাঁ, আমাদের যে মোরাল আইডিয়াস গুলো আছে, নৈতিক আদর্শ গুলো আছে, সেগুলোকে মাথায় রেখে আর কি আমরা এই কাজটা করি, কেমন? তো তারপরে ফাইনালি যদি এখানে আসি, এখানকার ফাইনাল এটা হচ্ছে বলতেছে looking at problems from this more expansive viewpoint appears to foster cognitive
প্রসেস রিলেটেড টু উইজডম। তো বলছে সমস্যাগুলোতে এরকম হচ্ছে গিয়ে বিস্তৃত অ্যাঙ্গেল থেকে যদি দেখি, থার্ড পার্সন অ্যাঙ্গেল থেকে দেখি, তখন দেখা যাচ্ছে যে আমাদের মানসিক যে প্রসেসটা সেটা আরো ভালো কাজ করে। মানে গাইজ আমি যদি একটু সহজ করে বলি আপনাদেরকে, এই প্যারাগ্রাফটার মিনিংটা আসলে কি দাঁড়ায়, এই প্যারাগ্রাফের মিনিংটা দাঁড়ায় হচ্ছে এটা যে গ্রসম্যান এবং তার কলিগরা বলতেছে যে আপনি যখন কোনো কিছু ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন তখন ওই জিনিসটা অনেক ন্যারো মাইন্ডেড হয়ে যায় এবং আমরা সাধারণত খুব একটা ওয়াইজ ডিসিশন নিই না। বাট যখন আপনি হচ্ছে থার্ড পার্সনের জায়গা থেকে, অবজারভারের জায়গা থেকে দেখবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি আরো জিনিসটাকে বিস্তারিতভাবে বিস্তৃতভাবে ওভারঅল জিনিসটা বুঝে ডিসিশন নিচ্ছেন। তখন দেখা যাচ্ছে যে আমাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা বেড়ে গেছে। কেমন? আচ্ছা গাইস, এবার সবাই হচ্ছে একটু সরাসরি অ্যান্সার করেন তো যে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হওয়া উচিত এ বি সি ডি এর মধ্যে। ওকে, সবাই একটু ট্রাই করি তো, একটা একটা করে আমরা সবাই একসাথে ট্রাই করি। হ্যাঁ, আর ডিফিকাল্টি এনকাউন্টার্ড ওয়েন অ্যাটেম্পটিং টু রিজন ওয়াইজলি, একটা ডিফিকাল্টির কথা বলছে। Guys, আমাদের সবাই একটু আমাকে মেসেজ করেন তো, বা মুখে বলেন বা যেটাই করেন, আমাকে একটু বলেন তো যে কোনো পার্টিকুলার আলাদা করে ডিফিকাল্টি নিয়ে কিছু বলছে, যে কঠিন কিছু বলে নাই কিন্তু, রাইট? সো তাহলে এটা গেল, হলো না। আচ্ছা, বলতেছে অ্যান এক্সাম্পল অফ দ্য টাইপ অফ পারসন হু ইজ লাইকলি টু রিজন ওয়াইজলি, একটা মানুষের উদাহরণ দেয়া হচ্ছে যে হচ্ছে ওয়াইজলি রিজন করবে। এটা বলে নাই স্যার। উদাহরণ কিছু বলে নাই, কারো পার্টিকুলার বলছে যে বলেনি। এক্স ওয়াই জেড রহিম করিম বা ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে ওয়াইজলি ডিসিশন নেয় না, এরকম কিছু বলে নাই। আচ্ছা, বলতেছে আ কন্ট্রোভার্সিয়াল ভিউ অ্যাবাউট বেনিফিটস অফ রিজনিং ওয়াইজলি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই প্যারাগ্রাফটা থেকে এই মাত্র কোনো বেনিফিটস নিয়ে কথা বলছে, যে ওয়াইডলি করার কি বেনিফিট, কি উপকারিতা, যে এটা করলে আমাদের টাকা পয়সা বেশি ইনকাম হবে, এটা করলে আমাদের হচ্ছে জীবনে শান্তি সুখ সমৃদ্ধি বেশি আসবে, এরকম কিছু বলছে? না ভাই, এখানে কোথাও এরকম মেনশন করেন। ঠিক আছে। এটা তাহলে কিছু বলে নাই। আচ্ছা, তাহলে ফাইনাল জি। আনসারটা হবে কেমন? আর রেকমেন্ডেড স্ট্র্যাটেজি দ্যাট কুড হেল্প রিজন ওয়াইজলি। রেকমেন্ডেড স্ট্র্যাটেজিটা কি ছিল গাইস? রেকমেন্ডেড স্ট্র্যাটেজিটা কি ছিল? থার্ড থার্ড ওই যে পার্সনের মানে থার্ড পার্সন এক্স্যাক্টলি থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে আলোচনা stand up. করতে হবে। ফার্স্ট পারসন কেমন? এই থার্ড পারসন জায়গা থেকে জিনিসটাকে আলোচনা করতে হবে। এক্স্যাক্টলি। আর আমরা যেটা করলাম, ক্লিয়ারলি জানা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আমরা হচ্ছে এখানে দুটা জিনিস ব্যবহার করছি। একটা হচ্ছে এলিমিনেশন স্ট্র্যাটেজিটা, ক্যান হেল্প পিপল টু ওয়াইজলি, অন্য লোকদেরকে সাহায্য করে, জ্ঞানটা বাড়াতে পারে এমন। হ্যাঁ মোরলেস, মানে ওরা বেসিক কথাটা যেটা বলছে সেটা হচ্ছে যে তৃতীয় পক্ষের জায়গা থেকে আপনি বন্ধুকে সাজেস্ট করতেছেন, এরকম জায়গা থেকে দেখলে এটা একটা ভালো স্ট্র্যাটেজি। এটা যখন আপনি করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে থট প্রসেসটা আরো বেশি ওয়াইজ হবে, আরো বেশি কারেক্ট হবে, কেমন, ইত্যাদি ইত্যাদি। তো গাইস, এই বেসিসের উপরে আমরা আমাদের ডি নাম্বার আনসারটা দিয়ে দিয়েছি। আশা করি সবাই এমনিতেও বুঝতে পারছেন, আমি ভেরি কনফিডেন্ট, সবাই জানেন। এখন গাইস, আমি আপনাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেনের ব্যাপারে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট, কেমন, এগুলো সবাই মাথায় রাখবেন। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই কোশ্চেন গুলো অ্যাজ আই সেড তখন যেটা বলছিলাম ধারাবাহিক ভাবে আসে, কেমন, একটা প্যাসেজের মধ্যে ধারাবাহিক ভাবে আসে, যেটা আমি তখন বললাম না। আপনারা যদি খেয়াল করেন, আমরা হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফের অ্যান্সারটা প্রথম লাইনে পাইছিলাম, প্রথম প্যারাগ্রাফে, সেকেন্ড প্যারাগ্রাফের অ্যান্সারটা এখানে পাইছিলাম, থার্ড কোশ্চেনের অ্যান্সার, সরি সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা প্রথম প্যারাগ্রাফে, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা সেকেন্ড প্যারাগ্রাফে, থার্ডটা হচ্ছে এর পরে পাইছি, ফোর্থটা হচ্ছে তারপরে পাইছি। জরুরি না যে একদম প্রথমটা প্রথম প্যারাগ্রাফে, সেকেন্ডটা সেকেন্ড প্যারাগ্রাফে, এরকম না। বাট দেখা যাচ্ছে যে জিনিসগুলো ধারাবাহিক ভাবে আসবে, মানে প্রথমটা যেখানে আসছে সেকেন্ডটা আস্তে ধীরে তার পরে আসবে, সেটা সেকেন্ড প্যারাগ্রাফে হোক, থার্ড প্যারাগ্রাফে হোক, যেখানে সেকেন্ডটা যেখানে আসে সেখানটার পরে থার্ডটা ওভাবেই আসবে, এরপরে পরেরটা এভাবে আসবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে জিনিসটা আসবে। তো এটা খুব ম্যাটার করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যখন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো সলভ করবো দিয়ে, তখন ওই যে তখন যেভাবে আমি স্ট্র্যাটেজিটা দেখাইছিলাম, প্রশ্নটা পড়ার পরে আমরা হচ্ছে কি করব, আমরা কিন্তু হচ্ছে অ্যান্সারটা সাথে সাথে পড়ার ট্রাই করব না, কেমন গাইস? প্রশ্নটা পড়ার পরে এই যে অ্যান্সার চয়েস গুলো আছে, অ্যান্সার চয়েস গুলাকে তখন সাথে সাথে পড়বো না, কারণ এটা পড়লে আমাদের সময় নষ্ট হয়, কেমন, এটা একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ফাইনালি আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, এটা একটু নতুন ব্যাপার, এটা এখনো ক্লাসে আমি বলি নাই, সেটা হচ্ছে আজকে ক্লাসে আমি এটা বলি নাই, সেটা হচ্ছে আইএলটিএস এ মাল্টিপল চয়েস কোশ্চেন গুলোতে দুইটা টাইপের কোশ্চেন খুব বেশি আসে। একটা হচ্ছে আপনাকে একটা প্যারাগ্রাফের নাম ধরে দিবে এবং বলবে যে ওই প্যারাগ্রাফটার মূল আলোচনার বিষয়টা কি।
ধরেন আমাদের প্রথম প্যারাগ্রাফে বলছে যে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে রাইটারের মেইন পয়েন্টটা কি। তাহলে মেইন পয়েন্টটা মানে হচ্ছে মূল আলোচনার বিষয়টা কি। আর এখানে 5 নাম্বারটাতে দেখেন, 4 নাম্বারটাতে মানে 30 নাম্বার কোশ্চেনটাতে বলতেছে হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। 5 নাম্বার প্যারাগ্রাফটাতে আসলে কি বর্ণনা করা হয়েছে, কেমন। তো 5 নাম্বার প্যারাগ্রাফটাতে কি বর্ণনা করা হয়েছে মানে হচ্ছে যে 5 নাম্বার প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা অ্যাগেন কি, কেমন। তো এই একটা টাইপের কোশ্চেন যে আপনাকে কোন একটা প্যারাগ্রাফের নাম ধরে ওই কোশ্চেনটা হচ্ছে মূল আলোচনার বিষয়টা